ঠিক আছে, তো আমাদের আজকের টপিক হচ্ছে জিও টেক্সটাইল। আমাদের হচ্ছে, আচ্ছা আগে ইনিশিয়ালি হচ্ছে আমি একটুখানি সিলেবাস নিয়ে একটুখানি আইডিয়া দিয়ে দিই। আহ, আমি বোধহয় এই দুই ক্লাসেই টুকটাক করে বলা হয়েছিল যে আমাদের মোটামুটি 7টা চ্যাপ্টার আছে, তো তার মধ্যে হচ্ছে ওয়েট প্রসেসের তো অলরেডি 3টা হয়ে গেছে। আজকে 4 নাম্বারটা হয়ে যাবে। আর ডাইস কেমিক্যালের হচ্ছে একটা ক্লাস মিস হওয়ার কারণে স্পোর্টেক অ্যাগ্রোটেকটা হয়নি, তো ওটার জন্য অ্যাডিশনাল একটা ক্লাস লাগবে। এরপরে আমাদের বাকি থাকবে হচ্ছে 3টা চ্যাপ্টার: কম্পোজিট, ট্রান্সপোর্ট, আর হচ্ছে বিলটেক। আহ বিলটেকটা ছোট, ওখানে আসলে তেমন কিছু নাই। আহ কম্পোজিটটাতে হয়তো একটু পড়ার আছে। আর হচ্ছে ট্রান্সপোর্ট টেক, তো যদি ফিজিক্যালি না হয় অনলাইনে হয় সেক্ষেত্রে কম্পোজিটে হয়তো এরকম 2-2.5 ঘন্টার একটা স্লট লাগবে। ট্রান্সপোর্টটাও এরকম। আর বিলটেক হয়তো কোনটা কোনোটার সাথে আর কি দিয়ে দেওয়া যাবে, অথবা ধরো একটা কাইন্ড অফ রিভিশনের মতো দিয়ে একটা মানে, বা বিলটেক পড়ে হয়তো বা একটা ওভারঅল সবগুলো চ্যাপ্টার সম্পর্কে একটা ব্রিফ হয়তো বা হইতে পারে। তো সেই হিসাবে আসলে আহ যদি অনলাইনে স্লট হয় আর কি, তাহলে তো 2 ঘন্টার স্লট হবে, সেক্ষেত্রে হয়তো বা তিনটা, ম্যাক্সিমাম 4টাও যদি লাগে আর কি, এর মধ্যে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে যেটুকু মোটামুটি কথা হতে বুঝলাম যে তোমাদের অ্যাটলিস্ট ডিসেম্বরের 19 তারিখের আগে তো হওয়ার কোনো চান্সেসই নাই। হয়তোবা আহ, থাকলে আমাকে জানাও। হয়তোবা তারপরে, তো এর মধ্যে মানে 3-4টা ক্লাস ম্যানেজ করা অসুবিধা হবে না ইনশাল্লাহ। তোমাদের প্রেশার আছে জানি, বাট হচ্ছে যেভাবে অ্যারেঞ্জ করতে পারো আর কি, এভাবে 2টা করে স্লট অ্যারেঞ্জ করতে পারলে 3টা ম্যাক্সিমাম 4টা স্লট আমাদের লাগবে। আর হচ্ছে একটা করে সিটি নিতে হবে এই। সো সিলেবাস নিয়ে টেনশন করার কারণ নাই, সিলেবাস ইনশাল্লাহ শেষের দিকে হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমাদের আজকে যেটা হচ্ছে জিও টেক্সটাইল। তো ডাব্লিউবি তে আগের দিন অ্যাগ্রোটেক পড়ানোর সময় টুকটাক জিও টেক্সটাইলের ব্যাপারটা চলে আসছিল। আহ, আহ, এই জিনিসটা একটু হচ্ছে ডিটেলস হবে আর কি আজকে। আহ, আর এমনও ডাইস কেমিক্যালের অসুবিধা নাই, এখান থেকে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যদি এখানে থেকে শুরু করি, ইনিশিয়ালি হচ্ছে এখানে কিছু হিস্ট্রির কথা বলছে আর কি, ডেফিনেশন এখনো না, কিছু হিস্ট্রি যে আসলে এটার শুরু কবে থেকে। তো প্রথম 2-3টা সেন্টেন্সে কিছু এক্সাম্পল বলছে, একেবারে যে ইজিপশিয়ান আমলের এই যে এক্সকাভেশন, এক্সকাভেশন মানে হচ্ছে খনন করা, যে পরিখা খনন করতো না ওই রকম আর কি। তো এই বলা হচ্ছে যে ইজিপশিয়ান সময়ে হচ্ছে যে এক্সকাভেশনের সময় দেখা গেছে যে গ্রাস মানে ঘাসের সাথে লিনেন, লিনেন মানে আমাদের ফেব্রিক টেক্সটাইলস, এই লিনেনের সাথে কম্বিনেশন করে ওরা হচ্ছে কম্পোজিট টাইপের একটা বানায়, ওরা হচ্ছে ইউজ করতো। সো এটা কাইন্ড অফ হচ্ছে তার মানে কি আমার এই সয়েল প্রোটেকশন পারপাজে টেক্সটাইলের ইউজ আর কি। এরপরে আবার আরেকটা ফারাওদের একটা এক্সাম্পল বলছে যে জিওটেক্সটাইলস ওয়্যার ইউজড ইন দ্য রোডওয়ে কনস্ট্রাকশন, রাস্তা বিল্ড করার জন্য ইউজ করতো ফারাওরা। কেন? যে স্ট্যাবিলাইজ করার জন্য, রাস্তাগুলোকে বা তাদের ওই যে কর্নার গুলোকে স্ট্যাবিলাইজ করার জন্য। সো এইগুলা হচ্ছে আর কি একেবারে আর্লি ইনভেনশন, একেবারেই অনেক শুরুর দিকের ব্যাপার। সো ব্যাপারটা এরকম না যে জিও টেক্সটাইলের একেবারে নতুন অ্যাপ্লিকেশন, সো এটা মোটামুটি অনেক বছর ধরে হয়ে আসতেছে জিনিসগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরো আগেকার সময় যেগুলা ইনিশিয়ালি ইউজ করা হতো, তখন ইউজ করা হতো হচ্ছে একেবারেই ন্যাচারাল ফাইবার যেগুলা। হ্যাঁ, এখন ন্যাচারাল ফাইবার গুলা যদি আমরা এই চ্যাপ্টার আগাইতে গেলে বুঝবো আর কি, যে যখন হচ্ছে যদি আমরা সাস্টেনেবিলিটি অ্যাসপেক্ট চিন্তা করি, তখন হচ্ছে কম্পোজিট বানানো বলো অথবা যে জিও টেক্সটাইল বানানো বলো, এইসব পারপাসে হচ্ছে আমাদের ন্যাচারাল ফাইবার সিলেকশন করাটা হচ্ছে কি বলে এটারে, মানে প্রাইম ক্রাইম, মানে নিড ইন এ সেন্স যে হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যাসপেক্ট যদি চিন্তা করি, মানে ধরো সিনথেটিক ফাইবার বানাইতে গেলে পেট্রোলিয়াম সোর্স থেকে তৈরি হওয়া, সেগুলার হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন, হ্যাঁ, অ্যাজ ওয়েল এগুলা হচ্ছে বায়োডিগ্রেডেবল হয় না, ডিকম্পোজড হয় না, ওইটা একটা কনসার্ন থাকে। কিন্তু জিও টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের কনসার্নটা একটু ডিফারেন্ট। জিও টেক্সটাইলের ক্ষেত্রে কনসার্নটা ডিফারেন্ট কেন? জিও টেক্সটাইল ইউজ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আসলে আমার সয়েল স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করা, বা কাইন্ড অফ হচ্ছে তোমার একটা কি বলে প্রোটেকশন দেওয়া, কভার করা, হ্যাঁ। এখন সাস্টেনেবল প্রোডাক্ট হইলে আমরা এটাকে অ্যাডভান্টেজ হিসেবে চিন্তা করি যে হচ্ছে এগুলো বায়োডিগ্রেডেবল হয়। কিন্তু ন্যাচারাল ফাইবার যেটা আমি আসলে সয়েল প্রোটেক্ট করার জন্য দিচ্ছি, সেটা যদি নিচে বায়োডিগ্রেডেবল হয়ে যায়, সেটা আবার আমার জিও টেক্সটাইল অ্যাসপেক্ট থেকে আসলে পজিটিভ না। মানে পজিটিভটা কোন সেন্সে, আমি যদি বলি যে আমি একটা জিও টেক্সটাইল ইউজ করতেছি, বা একটা রোড কনস্ট্রাকশনের কথা যদি চিন্তা করি, ধরো একটা জুটের আমি জিও টেক্সটাইল ইউজ করছি, জুটের কোনো একটা কম্বিনেশন, এখন সেই জুটের কম্বিনেশন ধরো 20 বছর পরে হচ্ছে ডিগ্রেড হয়ে যাবে, আর তার কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে আমি জিও টেক্সটাইল অ্যাসপেক্টে যেই ফেব্রিকটা ইউজ করতেছি, সেটা আসলে 20 বছর পরে আর সার্ভিস দিতে পারবে না।
আমি যদি ওই অন্যান্য ধরো আমি যদি চিন্তা করি নিউট্রিশন পারপাসে, যে হ্যাঁ জিওটেক্সটাইল ইউজ করলে তার যেহেতু এটা যেহেতু তোমার সেলুলোজ বেসড কম্পাউন্ড, এটার মধ্যে অনেক নিউট্রিশাস কম্পোনেন্ট আছে, সেগুলো যখন ডিগ্রেড হবে, ডিজলভ মানে ডিগ্রেডেড হয়ে যাবে, মাটির সাথে মিশে কম্পোস্ট হয়ে যাবে, তখন হচ্ছে এটা সার হিসেবে কাজ করবে, নিউট্রিশন এনরিচার হিসেবে কাজ করবে। কিন্তু জিওটেক্সটাইল অ্যাসপেক্টে যদি আমি চিন্তা করি যে এগুলোর লংজিভিটি কেমন হবে, সেটা কিন্তু আবার পজিটিভ হবে না। সো আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য আসলে মানে সাস্টেনেবল অল্টারনেটিভ যাওয়া, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট হচ্ছে ইন কেসটা বুঝাচ্ছি, যে যেমন অ্যাগ্রোটেকের ক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে টেক্সটাইল ইউজ করার ফলে আমাদের কিছু কিছু বেনিফিট হয়। কিংবা ধরো আমরা যদি নর্মাল প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে, যে আমরা এখন বলি না পলিথিনের পরিবর্তে আমরা হচ্ছে জুট দিয়ে সোনালী ব্যাগ ইউজ করবে বা জুটন ইউজ করে, এটসেট্রা এটসেট্রা। সো সব পারপাসের জন্য আসলে এটা খুব বেশি সুইটেবল না। তো যেমন এখানে আমাদের স্ট্রেংথ বিয়ার করাটা হচ্ছে একটা মেজর কনসার্ন, যেটা বায়োডিগ্রেডেড হয়ে যাবে অলরেডি, সেটার কিন্তু আর স্ট্রেংথ এনরিচ করার প্রপার্টিস থাকবে না। হ্যাঁ, সুতরাং ওই অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে ন্যাচারাল ফাইবার যেগুলো, এগুলো হচ্ছে খুব বেশি আবার রিকমেন্ডেড সেভাবে বলা যাবে না ব্যাপার। তো আহ, এটা ছিল একটা প্রাইমারি আর কি ডিসকাশন। সো পরে যখন একটা কথা বলছে যে দেখেন যে জিওটেক্সটাইলস হ্যাভ বিন ইউজড ভেরি সাকসেসফুলি ইন রোড কনস্ট্রাকশন ফর ওভার 30 ইয়ার্স। তো গত 30 বছর ধরে এটা হচ্ছে জিওটেক্সটাইলস ইউজ করা হচ্ছে। আমাদের সামনে এক্সাম্পল আসবে, প্লাস আমি বোধহয় আরেকটা ক্লাসে বলছিলাম যে ওই যে হাতির ঝিল যখন বানায়, তখন ওই যে তোমার স্টিপ যে তোমার এমব্যাঙ্কমেন্ট যেগুলা, পাশ দিয়ে যে তোমার খাড়া যেই তোমার হচ্ছে ঢালের মতো যেই অংশগুলো, ওইখানে আগে জিও টেক্সটাইল ছিল বা ইউজ করা হয়েছে আর কি, যখন কনস্ট্রাকশন হয়। তো জিও টেক্সটাইল হইতে গেলে, যেমন এটা যদি নর্মাল কনক্রিটের একটা স্ট্রাকচার হইতো, এটার মধ্যে দিয়ে কিন্তু গাছ উঠতো না। হ্যাঁ, কিন্তু জিও টেক্সটাইল ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে যেন এটার মধ্যে আমার আহ গাছের রুট এটা যেন পিনেট্রেট করতে পারে, আমার হচ্ছে সয়েল প্রপার্টিস গুলা যেন হচ্ছে মেনটেন থাকে, এই জিনিসগুলো এনশিওর করা। তো এটা মোটামুটি বাংলাদেশেও টুকটাক ইউজ হয়। তোমার হচ্ছে এই মানে টেক্সটাইলের ইউজটা আছে জিও টেক্সটাইল পারপাসে আর কি। আর আচ্ছা, এখানে একটা কথা বলতেছে ইয়েলো কালার লাস্ট লাইনটা, যে দেয়ার প্রাইমারি ফাংশন ইজ টু সেপারেট দ্য সাব বেস ফ্রম দ্য সাব গ্রেড রেজাল্টিং ইন স্ট্রঙ্গার রোড কনস্ট্রাকশন। আচ্ছা, আমি যদি একটু পরের স্লাইডটাতে যাই, এখানে একটু দেখেন আমাদের পার নিচে যে মাটি, সেই মাটির কয়েকটা লেয়ার আছে। সবার উপরে, যেটার উপর আমরা দাঁড়ায় থাকি, এটা ইউজুয়ালি কনক্রিট হয়। হ্যাঁ, তারপরে এখানে কিছু রিনফোর্সিং স্টিল থাকে, এরপরে কিছু ব্যারিয়ার থাকে, এরপরে বেস, এরপরে সাব বেস, তারপরে হচ্ছে আমাদের সাব গ্রেড, যেটা হচ্ছে নর্মাল আমাদের মাটি যেটা আর কি। তো এই মাটির উপরে তো কনস্ট্রাকশন করে করে হচ্ছে আমাদের এরকম কনক্রিট বানায়, যার উপরে আমাদের এই যে বিল্ডিং আমরা হাঁটি, রাস্তাঘাট এটসেট্রা এটসেট্রা। একেবারে নিচের যে দুইটা আছে, খেয়াল করো, একটা হচ্ছে সাব বেস, একটা হচ্ছে সাব গ্রেড। এই দুইটা জিনিসের মধ্যে সেপারেশনটা মেনটেন করা হচ্ছে আমার জিওটেক্সটাইলের মেন উদ্দেশ্য। না হলে কি হবে, প্রেসারে উপর থেকে যখন তোমার ফোর্স অ্যাপ্লাইড হবে, এই যে ধরো মানুষ হাঁটতেছে, গাড়ি ঘোড়া, যে 5 টনের লরি, এই প্রেসার গুলোতে আস্তে আস্তে এই স্ট্রাকচার গুলো ডিগ্রেডেড হয়। প্লাস এই যে সাব বেস আর সাব গ্রেড যে সয়েলের যে ডিফারেন্ট লেয়ার আছে, এর তো স্ট্রাকচার ডিফারেন্ট অ্যাজ ওয়েল এজ এদের ফাংশনও ডিফারেন্ট। এক একটা লেয়ারের এক এক রকম ফাংশন। তো এই প্রেসারে হয় কি, এই লেয়ার গুলার সিগনিফিকেন্টলি আর ডিফারেন্ট থাকে না, তারা হচ্ছে মিক্স আপ হয়ে যায়। তো যখন মিক্সড আপ হয়ে যায়, তখন হচ্ছে তাদের মধ্যে এই ইন্ডিভিজুয়াল লেয়ারের যে স্ট্রেংথ বেয়ার করার ক্ষমতা, সেটাও থাকে না। যে প্রপার্টিজ যতটুকু স্টেবল স্ট্রাকচার দেওয়ার কথা ছিল, সেই স্ট্রাকচারটা শেয়ার দিতে পারে না। এটার ফাংশন গুলো আমাদের একটু পরে আরো আছে, ডিটেলসে যাবো। তো এটা হচ্ছে আর কি প্রাইমারি একটা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করতেছি আমরা। সো লাস্টে যে দুইটা আছে, সাব বেস আর সাব গ্রেড, নিচেরটা যেটা সাব গ্রেড, এটা হচ্ছে আমাদের নর্মাল মাটি, এর উপরে ডিফারেন্ট লেয়ার দিয়ে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন হয়। তো জিওটেক্সটাইলের ফাংশনটা কি বলছে, এই যে সাব বেস আর সাব গ্রেড, এই দুইটা লেয়ারটাকে সেপারেট করে রাখা হচ্ছে জিওটেক্সটাইলের মেইন ফাংশন। তো যে লাস্ট লাইনটা লিখছে দেখেন, যে দেয়ার প্রাইমারি ফাংশন ইজ টু সেপারেট দ্য সাব বেস ফ্রম দ্য সাব গ্রেড রেজাল্টিং ইন স্ট্রং রোড কনস্ট্রাকশন। তো যেন লেয়ার গুলো হচ্ছে আলাদা থাকে, সেপারেট থাকে। এখানে একটা রেড মার্ক করা কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেখানো হয়েছে। সিভিল কনস্ট্রাকশন হতে পারে, সেটা জিওটেকনিক্যাল হতে পারে, এনভায়রনমেন্টাল কনস্ট্রাকশন হতে পারে, কোস্টাল এরিয়া হতে পারে, বা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং হতে পারে। নানান অ্যাসপেক্টে, নানান পারপাসে হচ্ছে আমাদের এই জিওটেক্সটাইল গুলো ইউজ করা হয়। এখন জিওটেক্সটাইলের একটা ডেফিনেশনে আসি। এখানে এসডিএম এর একটা ডেফিনেশন বলা হয়েছে, যে জিওটেক্সটাইলটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে একটা পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়াল হিসেবে। পারমিয়াবিলিটি এখানে কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে সেপারেশন তো করবেই দুইটা ডিফারেন্ট লেয়ার, বাট সেপারেট করার পাশাপাশি এখানে অ্যাডিশনালি আরো কিছু ফাংশন একে প্রোভাইড করতে হয়, সাচ এস ধরো ফিল্ট্রেশন। যেমন আমি যেটা মাটির নিচে দিব, আমার সে কথার কথা বৃষ্টি হবে। হ্যাঁ, এখন বৃষ্টি হইলে উপরে পানি জমে গেল, এখন এই পানিটা তো আস্তে আস্তে নিচে অ্যাবজর্ব হইতে হবে মাটির মধ্যে। আমি যদি এমন কোনো ম্যাটেরিয়াল দিয়ে কোটিং করে দিই যার মধ্যে দিয়ে আর তোমার পানি পাস করতে পারবে না, তাইলে তো পানি ক্লগড হয়ে যাবে, পানি তো আর এখান থেকে নামবে না।
সো সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে পানির ফিল্ট্রেশনের জন্য হইলেও আমার হচ্ছে পারমিয়েবল হইতে হবে। তারপরে যেহেতু আমি জিও টেক্সটাইল ইউজ করতেছি, হচ্ছে আমি মাটির মধ্যে ইউজ করব আমার তার স্ট্যাবিলিটি বা তোমার হচ্ছে স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য। এখন তাই বলে মাটির মেইন মেইন ফাংশন বা প্রপার্টি যে গাছ লাগানো, সেই সেই সম্ভাবনা বা সেই স্কোপ তো আমি বন্ধ করে দিতে পারবো না। তো গাছ হইতে গেলে কি হইতে হবে, অনেকগুলা নিউট্রিশাস আয়ন যেগুলো আছে সেগুলার তোমার পাসিং হইতে হবে, একটা জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হইতে হবে, ট্রান্সপোর্ট হইতে হবে। তো যদি পারমিয়েবল না হয় তাহলে কিন্তু এই প্রপার্টিটাও হচ্ছে তোমার বাধাগ্রস্ত হবে। সুতরাং পারমিয়াবিলিটি, পোরোসিটি, এই জিনিসগুলো হচ্ছে আমার জিও টেক্সটাইলের জন্য মানে মাস্ট বা রিকোয়ারমেন্ট। মানে যেই টেক্সটাইল আমি ইউজ করি না কেন, এটা পোরাস হইতে হবে, এটা পারমিয়েবল হইতে হবে। প্লাস সাথে এখন স্ট্রেংথ দাও তুমি, ড্রেনেজ বা অন্যান্য ফাংশন, এগুলো তো পরে আছে। সো এই জন্য তাহলে কি বলতেছে যে এমন একটা জিও টেক্সটাইল হইতে হবে, এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা পারমিয়েবল টেক্সটাইল ম্যাটেরিয়াল হবে। আচ্ছা, এটা কোথায় ইউজ করা হবে? ইউজ ইন কন্ট্যাক্ট উইথ সয়েল, রক, আর্থ অর এনি আদার জিওটেকনিক্যাল রিলেটেড ম্যাটেরিয়াল। তো এটা মাটি, পাথর, মাটি অথবা তোমার এনি আদার যে কোনো আর কি তোমার ওই অ্যাপ্লিকেশন এরিয়াতে ইউজ করা হবে অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট স্ট্রাকচারাল সিস্টেম। মানে এটা আমরা কিন্তু ব্যাপারটা এরকম না যে জিও টেক্সটাইল আমি দিলাম আর ঠিক আছে 5 দিন পরে কাজ হয়ে গেছে উঠাই ফেললাম। এগুলা হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়। কেন? মাটির তলে দিয়ে যখন আমি ধরো রাস্তার কনস্ট্রাকশন করতেছি, রাস্তার কনস্ট্রাকশন তো আমি ইচ্ছা মতো ভাঙতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে ইচ্ছা মতো ভাঙা যায়, আজকে গ্যাসের লাইন কালকে পানির লাইন, এটা করতে পারবে। বাট কোনো উন্নত দেশে কিন্তু ইচ্ছা মতো এই কাজটা করা যায় না। সো এই জন্যই এই অ্যাপ্লিকেশন গুলা হয় কাইন্ড অফ পার্মানেন্ট। হ্যাঁ, মানে টেম্পোরারি না, কাইন্ড অফ পার্মানেন্ট, যেন অ্যাটলিস্ট একটা সার্টেন লংজিভিটি তারা যেন হচ্ছে প্রোভাইড করে। এই জন্যই কথাটা বলছে, এটা যেন একটা আমার ওই ওই প্রজেক্টটা বা সিস্টেমটা যেন একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আর কি আমাদের জিওটেক্সটাইল ডেফিনেশন গেল। এরপর একটা কথা বলতেছে যে জিওটেক্সটাইল হইতে গেলে তার কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে, 3টা রিকোয়ারমেন্টের কথা এখানে বলছে। ফার্স্ট কথাটা বলছে কি, ইট মাস্ট পারমিট দ্য ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ বিটুইন এয়ার অ্যান্ড সয়েল উইদাউট হুইচ প্ল্যান্ট গ্রোথ ইজ ইম্পসিবল। তো ফার্স্ট কথাটা আমি যেটা বললাম একটু আগে, যেটা বলতেছিলাম যে আমি জিওটেক্সটাইল বানাই আর যেটা বানাই ইউজ করতেছি আমি মাটির মধ্যে। এখন মাটির যে মেইন প্রপার্টি, গাছ লাগাইতে হবে বা গাছ গ্রো করার এনভায়রনমেন্ট থাকতে হবে। আমি যদি জায়গাটাকে কমপ্লিটলি ব্লক করে দেই তাহলে কিন্তু আমাদের এই আয়নের ট্রান্সফার গুলা কিংবা যে নিউট্রিশাস কম্পোনেন্ট বা পার্টিকেল আছে এগুলা ট্রান্সফারটা হবে না। সো তার মানে আমি যাই ইউজ করি না কেন, জিও টেক্সটাইলের ফার্স্ট আমার ক্রাইটেরিয়া হইতে হবে যে এটার মধ্যে আমার ম্যাটেরিয়াল পাসিং হইতে হবে, ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। নাম্বার 2 বলতেছে ইট মাস্ট বি পিনেট্রেবল বাই রুটস, মানে গাছের যে মূল আছে সেটাও এটার মধ্যে পিনেট্রেট হইতে হবে। একটু আগে যেটা বলছি সেটা কিন্তু আমি আয়নের কথা বলতেছি, যেটা খুবই পার্টিকুলার সাইজ, খুবই ছোট, হয়তো বা দেখাও যাবে না। হ্যাঁ, কিন্তু পরেরটা বলতেছে ইট মাস্ট বি পিনেট্রেবল বাই রুটস, মানে যে গাছ লাগানো বা এই যে আগাছা জন্ম নেওয়ার জন্য যে রুট, সেটা মানে তার মধ্য দিয়ে পাস করতে হইতে হবে, এই পরিমাণ পোর থাকতে হবে। তার মানে এখানে আমার যেই টেক্সটাইল আমি ইউজ করব তার স্ট্রাকচার একটা ম্যাটার করে। সো আমি ওভেন ফেব্রিক ইউজ করতেছি নাকি নিট ইউজ করতেছি নাকি হচ্ছে নন ওভেন ইউজ করতেছি, তার মানে ফেব্রিকের স্ট্রাকচার এখানে একটা প্যারামিটার চলে আসতেছে। আর লাস্ট লাইনটা 3 নম্বরটা বলছে ইট মাস্ট অ্যালাউ রেইন ওয়াটার টু পেনেট্রেট দ্য সয়েল ফ্রম আউটসাইড অ্যান্ড অলসো এক্সেস ওয়াটার টু ড্রেন আউট অফ দ্য আর্থ উইদাউট এরোশন অফ দ্য সয়েল। এই যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমাদের যদি উপরে পানি জমে যায়, সেই পানিটা যেন পার হয়ে যাইতে পারে, সেই টেক্সটাইলের মধ্য দিয়ে পিনেট্রেট করে যেন যাইতে পারে সেটা, অ্যাজ ওয়েল এক্সেস ওয়াটারটা যেন ড্রেন আউট হয়, মানে ওই একই কথা, যেন পাস হইতে পারে অফ দ্য আর্থ উইদাউট এরোশন অফ দ্য সয়েল। এখন ওই যে পানি ধুয়ে যাওয়ার সময় যেন আমার মাটিও ধুয়ে চলে না যায়, তার মানে কি ফিল্ট্রেশন করার ক্ষমতা থাকতে হবে, মাটি ধরে রাখবে কিন্তু পানিকে ছেড়ে দিতে হবে। So, এই প্রপার্টি যেন থাকে সেটুকু মেনটেন করতে হবে। তো আমাদের নেক্সট স্লাইডে যে ফাংশন আছে সেটা দেখলে মোটামুটি এই ব্যাপারগুলো ব্যাখ্যা মানে ক্লিয়ার হয়ে যাবে। বাট তারপরও তো আমাদের এখানে মানে বেসিক রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে, তার মানে যে নিউট্রিশাস আয়ন যেগুলো যাবে সেই ম্যাটেরিয়াল প্যাসেজ যেন ট্রান্সফার হতে পারে সেটা একটা দেখতে হবে, মানে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। নাম্বার 2 হচ্ছে গাছের রুট যেন হচ্ছে তার মধ্যে পেনেট্রেট করতে পারে সেটা এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে যেন ড্রেনেজ হয়, দ্যাট ইজ রেইন ওয়াটার যেন হচ্ছে তার মধ্যে দিয়ে পাস হয়ে যেতে পারে উইদাউট এন্ড উইথ মিনিমাম লস অফ সয়েল, মানে এবং সয়েল লস, সয়েল যেন ওয়াশ আউট হয়ে না বের হয়ে যায়। এগুলো হচ্ছে মেনটেন করা লাগবে, এগুলো হচ্ছে আমার বেসিক রিকোয়ারমেন্ট। নিচে তোমার কয়েকটা ফাইবারের নাম বলছে, এই ফাইবার গুলো হচ্ছে ইউজুয়ালি ইউজ করা হয়। আচ্ছা, ফাইবার নিয়ে আমাদের লাস্টে ডিসকাশন আছে। আমরা যদি এখন পরের থেকে চলে যাই যে ফাংশন অফ দ্য জিওটেক্সটাইল। সো জিওটেক্সটাইল আমরা যে ইউজ করতেছি, জিওটেক্সটাইল ইউজের আসলে মেইন অ্যাপ্লিকেশন পয়েন্ট হচ্ছে এখানে 6টা পয়েন্ট বলতেছে। আমি আসলে বলবো প্রথম 5টা, 6 নাম্বারটা আসলে কম্বাইন্ড ইফেক্ট অফ অ্যাবভ 5। হ্যাঁ,
সো এনিওয়ে, যেহেতু লিটারেচার এইভাবে আছে এই জন্য এইভাবে দেওয়া যে ছয়টা ফাংশন হচ্ছে এদের দেখাইতে হবে। কি কি? সেপারেশন, ফিল্ট্রেশন, ড্রেনেজ, রেইনফোর্সমেন্ট, সিলিং, আর একটা হচ্ছে প্রোটেকশন। আমরা একটা একটা করে আসতেছি। বাট একটা জিনিস হচ্ছে যে একই জিও টেক্সটাইল এট এ টাইম আসলে মাল্টি ফাংশনাল কাজ করে, হ্যাঁ। যেমন ধরো সেপারেশন করে রাখা মানে কি, যেমন আমরা একটু আগে ফার্স্ট স্লাইড থেকে ডেফিনেশনে বলে আসি, সেপারেট করবে কি জিনিস, সাবগ্রেড আর হচ্ছে বেজ, এই দুইটা লেয়ারকে সেপারেট করে রাখবে। এখন যখন সেপারেট করে রাখবে এর মধ্যে দিয়ে যখন পানি পাস হবে, তখনই তো পানি পাস হবে যখন, এবং মাটি যেন ওয়াশ আউট হয়ে না যায়, তো তার মানে কাইন্ড অফ ফিল্ট্রেশনের কাজ করতেছে। সয়েলটাকে প্রোটেক্টিভ রেখে এক্সেস পানিটা যে বের করে দিতেছে, এটা হচ্ছে ড্রেনেজেরও কাজ করতেছে। সো যে সেপারেশন, ফিল্ট্রেশন, ড্রেনেজ আসলে মোটামুটি একই স্ট্রাকচারের তিনটা ফাংশন। আমি যদি বলি রিইনফোর্সমেন্টের কথাটা, ধরো এটা তো যে কোনো কম্পোজিট স্ট্রাকচারের ক্ষেত্রে একই কথা। আমি যদি নর্মাল মাটির মধ্যে, ধরো নর্মাল কনক্রিটের মধ্যে লোহা দেয় কেন, লোহার স্ট্রাকচারটা দেয় কেন? বা না দিলেও তো তোমার হচ্ছে কনক্রিট হবে, হবে না? কিন্তু লোহার ওই রড গুলা কেন ইউজ করে, হচ্ছে আমার স্ট্রাকচারটাকে স্ট্রেংথেনিং করার জন্য। তো সেম কনসেপ্ট, আমি যদি এরকম মাটির মধ্যে যদি হচ্ছে এরকম যার টেনজাইল স্ট্রেংথ বেশি এরকম কোনো কম্পোনেন্ট যদি আমি ইন্ট্রোডিউস করি, ডেফিনেটলি সেটা আমার রেনফোর্সিং এর হেল্প করবে। এমনি মাটির তো কোনো রেনফোর্সিং কোনো পাওয়ার নাই, কিন্তু আমি যদি তার মধ্যে এই যে কনক্রিটের মধ্যে লোহার মতো আমি যদি মাঝখানে একটা জিওটেক্সটাইলের লেয়ার ইউজ করি, ডেফিনেটলি তার টেনজাইল স্ট্রেংথ বেশি। সো সে আমার রেনফোর্সমেন্টের কাজ করতেছে। সিলিং করা মানে কি, এটা হচ্ছে ব্লক করে দেওয়া, প্যাসেজ আটকায় দেওয়া। এটা সব পারপাজে লাগবে না, বাট অনেক পারপাজেই লাগবে, আসবো ওই জায়গায়। লাস্টে বলছে প্রোটেকশন। সো এই যে সেপারেট করা, সেটাও আমার প্রোটেকশনের কাজ করতেছে। তোমার হচ্ছে ওই যে ফিল্ট্রেশনের সময় যে সয়েলটাকে ওয়াশ আউট হইতে বাধা দিচ্ছে, এটাও প্রোটেকশনের কাজ করতেছে। রেইনফোর্সমেন্ট কেন, স্ট্রেংথ বাড়ানোর জন্য, সেটাও আমার প্রোটেকশনের কাজ করতেছে। সো এই জন্য বললাম যে লাস্ট যেটা বলছি প্রোটেকশন, এটা আসলে মোটামুটি কম্বিনেশন অফ অল দা আদার ফাংশনস। ঠিক আছে। তো আমরা যদি এখন একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাই, প্রথমটা হচ্ছে আমাদের সেপারেশন, এবং সেপারেশনটা আমরা আমাদের ফার্স্ট পেজের ডেফিনিশন থেকে আমরা বলে আসছিলাম যে বেজ এবং সাবগ্রেড এই দুইটার যে লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যে লেয়ারটাকে ডিস্টিংগুইশ করা বা আলাদা করে রাখাটাই হচ্ছে আমার সেপারেশনের মেইন ফাংশন। আমরা যদি আগে ছবিটা একটু দেখি, পরে হচ্ছে আমরা ইয়েতে যাব, লিটারেচারে যাচ্ছি। ছবির মধ্যে খেয়াল করি দুইটা ব্লক দেখতে পাচ্ছি। বাম পাশের ব্লকটার মধ্যে দেখা যাচ্ছে যে যে বেস যেই লেয়ারটা, ওই লেয়ারের যে অ্যাগ্রিগেট সয়েল গুলা, ওইগুলা সাবগ্রেডের সাথে কিন্তু আমার মোটামুটি মিক্সড হয়ে গেছে। আমি যদি ডান পাশের ব্লকটা খেয়াল করি, মাঝখানে জিও টেক্সটাইলটা দেখো, নিচের থেকে উপরের দিকে 2 নাম্বার জিও টেক্সটাইলের একটা কালো রঙের ব্লক আছে। যে ব্লকটা থাকার কারণে, ব্লক না, একটা লেয়ার আছে, যে লেয়ারটা থাকার কারণে বেস কোর্স আর সাবগ্রেড দুইটা লেয়ার কিন্তু আলাদা অবস্থায় আছে। সো আমি যেটা বলতেছিলাম একটু আগে যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ারের কিন্তু ফাংশন হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো যখন এগুলা নিজেদের ইন্টিগ্রিটি হারাই ফেলে মিক্সড আপ হয়ে যাবে, তখন তো আর আসলে সেই ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করতে পারার ক্ষমতা থাকবে না। সো ওই যে বেস কোর্স বা ওই লেয়ারের যে স্ট্রেংথ থাকার কথা, সেই স্ট্রেংথ এখন আর থাকবে না, কারণ এটা অলরেডি ভেঙে গেছে। তারা আর ওই অ্যাগ্রিগেট অবস্থায় নাই, তারা মিক্সড আপ হয়ে গেছে। সাবগ্রেডের যে প্রপার্টি থাকার কথা ছিল, হয়তো বা নিউট্রিশাস কম্পোনেন্ট ধরে রাখা, ফিল্ট্রেশন করা, সেই জিনিস আর থাকবে না, কারণ সেই লেয়ারটা এখন কন্টামিনেটেড হয়ে গেছে। তো এই জন্যই হচ্ছে আমার জিও টেক্সটাইলের ফার্স্ট ফাংশন হচ্ছে এরকম সেপারেট করে রাখা ইন্ডিভিজুয়াল লেয়ার গুলো। ঠিক আছে, ছবি যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু ডেফিনেশনে যাই। বলতেছে যে সেপারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন অফ আ ফ্লেক্সিবল পোরাস টেক্সটাইল। সো আমরা একটা টেক্সটাইল, ফ্লেক্সিবল টেক্সটাইল, পোরাস টেক্সটাইল ইউজ করব। টেক্সটাইল মানেই পোরাস। প্লেসড বিটুইন ডিসিমিলার ম্যাটেরিয়ালস, মানে দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়ালের মাঝে আমরা ইউজ করব, সো দ্যাট দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড দ্য ফাংশনিং অফ বোথ দ্য ম্যাটেরিয়ালস ক্যান রিমেইন ইনট্যাক্ট অর বি ইমপ্রুভ। তার মানে যে বেস কোর্স বা সাবগ্রেড, এদের কোনোটার লেয়ার মানে কোনোটার ফাংশন যেন নষ্ট না হয়, তো তাদেরকে আলাদা রাখতে হবে, সেপারেট করে রাখতে হবে। এই জন্য এটাকেই সেপারেশন বলা হচ্ছে। সো আমরা যদি এবার একটুখানি নিচের বুলেট পয়েন্ট যেটা খেয়াল করি, বলতেছে ইন ট্রান্সপোর্টেশন অ্যাপ্লিকেশন, মানে আমরা যেহেতু রাস্তাঘাটের কথা নিয়ে বেশি ডিসকাস করতেছি, সেপারেশন রেফার্স টু দ্য জিওটেক্সটাইলস রোল ইন প্রিভেন্টিং দ্য ইন্টারমিক্সিং অফ টু অ্যাডজেসেন্ট সয়েলস। তো আমি যে দুইটা সয়েল লেয়ারের কথা বললাম, তাদের মিক্সড হয়ে যাওয়া থেকে এটাকে প্রিভেন্ট করতেছে হচ্ছে জিওটেক্সটাইলটা। আর পরেরটা কি বলতেছে, পরের সেন্টেন্সে, ফর এক্সাম্পল, সেপারেট করার মাধ্যমে কি হবে, দ্য জিওটেক্সটাইলস প্রিজার্ভস দ্য ড্রেনেজ অ্যান্ড দ্য স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যাগ্রিগেট ম্যাটেরিয়াল। প্রিজার্ভ দ্য ড্রেনেজ, এই কথাটার মানে কি, ধরো আমার যদি এখানে জিওটেক্সটাইলটা না থাকতো এবং এখানে আমার কোনো না কোনো প্রেসারে এটা ইন্টারমিক্সড অলরেডি হয়ে গেছে, এরপরে ধরো পানির ফ্লো যখন আসতেছে কিংবা ধরো যে বন্যা হতেছে, তখন কিন্তু এটা ওয়াশ আউট হয়ে বের হয়ে চলে যাবে। সো হোয়ারএজ ওখানে যদি আমার একটা ফিল্ট্রেশনের মতো কোনো একটা লেয়ার থাকতো, বা যে জিওটেক্সটাইলের কথাই বলতেছে, এটা যে লেয়ার থাকতো,
ওই লেয়ারটা কিন্তু আমার এটাকে ওয়াশ আউট হয়ে, এই পাথরগুলাকে বা অ্যাগ্রিগেট পার্ট অফ সয়েল যেগুলো, এগুলাকে ওয়াশ আউট হয়ে যাইতে দিত না, আটকায় রাখতো। আটকায় রাখতো মানে কি, পানি ফ্লো হয়ে চলে যাবে আলটিমেটলি, তারপরে সেটা স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করতো যখন ড্রাই হয়ে যায়। কিন্তু যদি আমার এই জিওটেক্সটাইল না থাকে, ওই পানির ফ্লোতে যে বন্যার সময় যে নদীর পাড় ধুয়ে যায় ওই কনসেপ্ট আর কি, যদি ধুয়ে চলে যায় তখন তো আর আমার স্ট্রেংথ বিয়ারিং করার কিছু নাই। তো এই জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল লেয়ার গুলার মাঝখানে যদি জিওটেক্সটাইল ইন্ট্রোডিউস করা হয়, তখন সেটা তোমার আলাদা আলাদা লেয়ারের সেপারেশনে হেল্প করে, এবং যেটা বোঝাই যাচ্ছে সেপারেশনে হেল্প করার কারণে সেটা ড্রেনেজ থেকে তাকে বাঁচাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ প্রপার্টিটাকে হচ্ছে তোমার ইনটেক্ট রাখতেছে। তো এটা হচ্ছিল আমাদের ফার্স্ট ফাংশন। আচ্ছা, এখন ওইটারই রিলেটেড অ্যাসোসিয়েটেড কিছু কথাবার্তা আছে আর কি, যেমন হচ্ছে রোড কনস্ট্রাকশন বা সিভিল ফাউন্ডেশনের ক্ষেত্রে এগুলা হচ্ছে তোমার ইউজ করা হয়। আহ ওই যে একটা কথা বলতেছে দেখো, ও একদম ফার্স্ট সেন্টেন্সের ইয়েলো হাইলাইট পোর্শনটা বলতেছে, অ্যাজ দ্য বেস অফ কনস্ট্রাকশন অন কন্টামিনেটেড লেয়ার ইজ দ্য সিঙ্গেল মোস্ট কজ অফ প্রিম্যাচিউর ফেলিয়ার। মানে একটা স্ট্রাকচার আমার 50 বছর থাকার কথা 30 বছরে ভেঙে যাচ্ছে বা 20 বছরে ভেঙে যাচ্ছে, এটার রিজন কি? রিজন হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল ইনটেক লেয়ার গুলো ছিল, সেই লেয়ার গুলো যখন কন্টামিনেটেড ছিল না, তখন মানে কন্টামিনেটেড না থাকলে তার হচ্ছে সেই স্ট্রেন্থ বা লংজিভিটি থাকার কথা ছিল। বাট যখনই যে কন্টামিনেটেড হয়ে যায়, তখনই হচ্ছে তাদের এই প্রি ম্যাচিওর ফেলিওর হয়। মানে ওই 50 বছর যেটা থাকার কথা ছিল, 10 বছরের মধ্যে ধরো আমার মাটি স্ট্রাকচার ধুয়ে গেছে। হ্যাঁ, তো এটা হয় কেন? এই যে কন্টামিনেশনের কারণে। কন্টামিনেশন মানে কি? দুইটার মিক্সিং এর কথা বোঝাচ্ছে। আচ্ছা, সেকেন্ড একটা কথা বলতেছে, দ্য ইউজ অফ সেপারেটর প্রিভেন্টস দ্য পাম্পিং ইফেক্ট। আচ্ছা, পাম্পিং ইফেক্ট মানে হচ্ছে মাটির ধরো যে আমরা তো মাটির দেবে যাওয়া দেখছি, হ্যাঁ, আবার অনেক সময় ধরো যে নিচের থেকে ফ্লোর কারণে যে লেয়ার গুলা যদি উপরের দিকে উঠে আসে, সেটাকে বলা হচ্ছে পাম্পিং ইফেক্ট। তো উপরে উঠে আসা হয়তো আমরা ওভাবে দেখি নাই, কিন্তু এই যে তোমার স্ট্রাকচারটা যে তোমার ধরো ব্যালেন্স থাকে না, এলোমেলো হয়ে যায়, এই জিনিসটা থেকেও প্রোটেক্ট করতে পারবে হচ্ছে আমার জিওটেক্সটাইলের একটা সেপারেটর লেয়ার। ঠিক আছে, মানে ধরো ফোর্স যেটুকু আসতেছে সেটা যদি সেই তার স্ট্রেংথের কারণে সেটাকে যদি প্রোটেক্ট করতে পারে, তাইলে তো আর তার মিসপ্লেস হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে স্ট্রাকচারটা আমার স্ট্যাবিলাইজ থাকতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা সেপারেটর হচ্ছে এনশিওর করতে পারে। এই এখানে হচ্ছে মোটামুটি একটা লিস্ট দেওয়া হয়েছে, যে লিস্ট গুলা এগুলা হচ্ছে আমাদের এই আরো কোথায় কোথায় তোমার হচ্ছে সেপারেটর হিসেবে জিওটেক্সটাইল অ্যাপ্লাই করা যায় সেটার একটা লিস্ট। আর গ্রিন কালারের থার্ড লাইনটাতে পয়েন্টে যেটা বলছে, থিকনেস এন্ড পারমিয়াবিলিটি আর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ, মানে সেপারেটর হিসেবে যে কাজ করবে তার পারমিয়াবিলিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ থিকনেসটা হচ্ছে আর কি কন্ট্রোল হইতে হবে আর কি। মানে একেবারে রিকোয়ার্ড থিকনেস এর থেকে কম থিকনেস হইলেও যেমন সেই সার্টেন স্ট্রেংথ প্রপার্টি দেখাবে না, আবার রিকোয়ার্ড থিকনেস এর থেকে অতিরিক্ত থিকনেস থাকলে সেটা হয়তো বা আমার ওই যে সয়েল এনভায়রনমেন্টের জন্য ভালো না। ওই যে বলতেছিলাম আমরা যে ডিফারেন্ট আয়ন গুলা পাস হইতে হবে, তোমার গাছের রুট গুলো পারমিয়েবল হইতে হবে, এই প্রপার্টিস গুলো হয়তো বা তখন আর সে নাও দেখাইতে পারে। একটা মেজর লেয়ার অফ যদি অন্য ফরেন একটা লেয়ার চলে আসে মাঝখানে, হয়তো এরকম অনেক ধরনের প্রপার্টিস গুলো তোমার হচ্ছে হ্যাম্পার্ড হইতে পারে, যার কারণে থিকনেস আর পারমিয়েবিলিটি এই দুইটা প্যারামিটার হচ্ছে ইম্পর্টেন্ট। তো প্রথমটা ছিল হচ্ছে আমাদের সেপারেশন, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন। সো জাস্ট এখন যদি একটু চিন্তা করো, আগের যে ছবিটা আমরা দেখছিলাম যে সেপারেশনের জন্য দুইটা ডিফারেন্ট লেয়ার ছিল, দুইটা ডিফারেন্ট মাটির লেয়ারকে, অ্যাকচুয়ালি লেয়ার তো অনেকগুলো থাকে আমাদের পার নিচে মাটিতে, তোমার হচ্ছে কংক্রিট থাকবে, তারপরে তোমার হচ্ছে যে কি জানি ভেপার একটা ফেজ আছে, এরপরে বেস একটা লেয়ার আছে, এরপরে অ্যাগ্রিগেট লেয়ার আছে, এরপরে সাবলেয়ার, টোটাল 5টা মনে হয় লেয়ার আছে। তো ইন্ডিভিজুয়াল লেয়ারের প্রত্যেকটারই তো আমার কোনো না কোনো ফাংশন আছে। হ্যাঁ, এখন ওই যে যেখানে আমরা জিওটেক্সটাইল ইউজ করছি, তো ওইখানে আমরা যেমন সেপারেশনের কথা বলতেছিলাম, এখন উপর থেকে যদি পানি ওই যে পানি জমে গেল, ওই যে বৃষ্টি যখন এই যে অতিরিক্ত বৃষ্টি হয় আমাদের ঢাকা শহরে, পানি জমে যায়, এখন এই পানিটা যখন নিচে আলটিমেটলি চলে যায়, ড্রেনেজের মাধ্যমে তো যায়, ঠিক আছে, কিছুতে অ্যাবজর্ব করে ফেলে। সেই জিনিসটা যদি আমার একেবারে মাটি পর্যন্ত না যায়, তাহলে তো সমস্যা, ওয়াটার লগ হয়ে যাবে। আচ্ছা, এখন যাইতে গেলে তাহলে কি করতে হবে? মাঝখানে যে লেয়ার গুলো আছে তার মধ্যে এরকম ফিল্ট্রেশনের ক্ষমতা থাকতে হবে, মানে তার মধ্যে দিয়ে যেন পানি পার হয়ে যাইতে পারে, সেই আহ সুযোগ থাকতে হবে। এখন পানি পার হয়ে যাইতে গেলে তো যেন মাটিও ধুয়ে না চলে যায়, সেটাও তো ইনশিওর করতে হবে। তো পানি যাবে, কিন্তু আমার যেই সয়েল আছে সয়েলের আবার ক্ষতি হবে না। এটা হচ্ছে আমার ফিল্ট্রেশনের মেইন কনসেপ্ট। তো কি লিখছে একটু দেখেন, ডেফিনেশনটা বলতেছে, ইটস ডিফাইন্ড অ্যাজ দ্য ইকুইলিব্রিয়াম জিওটেক্সটাইল টু সয়েল সিস্টেম, মানে এটা টেক্সটাইল এবং সয়েল দুইটার একটা কম্বিনেশন, একটা সিস্টেম দ্যাট অ্যালাউজ, যেটা অ্যালাউ করবে ফর অ্যাডিকুয়েট লিকুইড ফ্লো, যেটা পানির ফ্লোটাকে অ্যালাউ করবে উইথ লিমিটেড সলয়েস, এবং
মাটির লসটা যেন এখানে মিনিমাম হয়, কারণ মাটি যদি ধুয়ে চলে যায় তাহলে আলটিমেটলি আমার পার নিচের আর ওই এক্সিস্টেন্স থাকবে না, বেস থাকবে না। সো জিওটেক্সটাইল করার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে সেপারেশন তো করবেই, আমরা আগে থেকে বলে আসি, অ্যাজ ওয়েল এবারে সে মাটির লসটাকে হচ্ছে প্রোটেক্ট করবে, মানে কি ফিল্টার করে ধরে রেখে দিবে, পানিটা ছেড়ে দিবে, সয়েল স্ট্রাকচারটাকে ধরে রাখবে। তো এটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন। আহ আচ্ছা, তারপরে কি বলছে, অ্যাক্রস দ্য প্লেন অফ আ জিওটেক্সটাইল ওভার এ সার্ভিস লাইফ টাইম এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে বলতেছে যেমন এটা হচ্ছে ওভেন নন ওভেন দুইটা ফেব্রিকই হতে পারে। পরে একটা কথা বলতেছে যে পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি একটা মেজর প্রপার্টিজ। আগেরটাতে আমরা বলছিলাম থিকনেস থাকবে, থিকনেস আর পারমিয়াবিলিটি, এটার ক্ষেত্রে হচ্ছে পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। সো পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি মানে তো মোটামুটি একই কথা, ওই যে প্রবেশ্যতা বা ভেদ্যতা কত কিরকম পোর আছে সেটা আর কি বোঝাচ্ছে। তো আমার হচ্ছে ওয়াটার পারমিয়েবল হইতে পারে, কিন্তু হইতে হবে, কিন্তু বেশি পোর হয়ে গেলে আমার সয়েল পার্টিকেল আবার বেড়ে চলে যাবে। তো ওই দুইটার মধ্যে একটা কম্বিনেশন মেনটেন করতে হবে। আহ আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই ছবিটার মধ্যে হচ্ছে তোমার এটা, আচ্ছা, এই ছবিটা হচ্ছে তোমার একটা পেভমেন্ট এজ ড্রেন। এটার মানে হচ্ছে যে পেভমেন্ট মানে কি, ওই যে সে কথার কথা ফুটপাথ বা যে রাস্তা, এটাকেও পেভমেন্ট বলা যায়। তো এর নিচে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা থাকে, এটার মোটামুটি একটা হচ্ছে কনস্ট্রাকশন দেখানো হয়েছে। যে একদম উপরে আমাদের এসিসি লেয়ার, তারপর যে বেস কোর্স জিওটেক্সটাইল লেয়ার, মাঝখানে যে অ্যাগ্রিগেট লেয়ার, তারপর হচ্ছে সাবগ্রেড। এটা যেহেতু ড্রেনেজ সিস্টেম, এই জন্য এখানে এইভাবে দেখানো যে মাঝখানে তোমার এখানে একটা ড্রেনেজ পাইপ দেখানো হয়েছে, বাম পাশে যে গোলটা সেটা। এবং এখানে দুইটা অ্যাক্টিভিটি আসলে দেখানো হয়েছে, ফিল্ট্রেশন আর হচ্ছে আমাদের ড্রেনেজটা। ফিল্ট্রেশনটাই দেখো যে হচ্ছে আমাদের এই ছবিটার মধ্যে লেখা আছে, খেয়াল করো যে তোমার হচ্ছে যে সাবগ্রেডের এখান থেকে বাম পাশে ওই যে তোমার ড্রেনেজ, যেখানে পানির যে পাইপ আছে তার মধ্যে তোমার হচ্ছে যে পার হয়ে যাবে, এটাই তো হচ্ছে ফিল্ট্রেশন। টেক্সটাইলের মধ্যে দিয়ে পানিটা পার হয়ে যাবে, সয়েল লেয়ার গুলাকে আলাদা করে রাখবে। তো এটাই হচ্ছে আমার ফিল্ট্রেশনের মেইন কাহিনী। ঠিক আছে, সেম ছবিটা আমাদের পরের স্লাইডেও আছে। এটা হচ্ছে আমাদের ড্রেনেজ বা ট্রান্সমিসিভিটি, সরি। ড্রেনেজ মানে কি, একটা তো বললাম আমরা ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন মানে হচ্ছে সয়েলটাকে আমি আটকায় রেখে দিব, পানিটাকে ধুইতে দিব, ওই যে ছাকার মতো আর কি ব্যাপারটা। হ্যাঁ, আর ড্রেনেজ মানে কি, এই যে এক্সেস লেয়ারটা যে তোমার, এক্সেস ওয়াটারটা যে তোমার পার হয়ে যাচ্ছে সেই জিনিসটা। আমরা যদি একটুখানি ছবিটাকে খেয়াল করি, ট্রান্সমিটিভিটি দেখাচ্ছে কোন জায়গায়, এই যে পানির ফ্লোটা দেখাচ্ছে হচ্ছে তোমার ওই যে টেক্সটাইলের লেয়ার বরাবর, এটাকে বলে যে ল্যাটারাল ফ্লো। মানে ওই যে টেক্সটাইলটা আমার যেই লেয়ার বরাবর আছে, ওই লেয়ার বরাবর হচ্ছে আমার পানির ফ্লোটা যাচ্ছে। কেন, পানির ডেফিনেটলি অ্যাবজর্পশন এবিলিটি বেশি, নর্মাল তোমার হচ্ছে, তো ওই যে ক্যাপিলারি অ্যাকশনের কারণে ওইটার মধ্যে দিয়ে পানি আসলে বেশি পার হবে। তো এখানে ড্রেনেজের কথা যেটা বলতেছে যে this refers to the ability of non-oven geotextile, so এটা non-oven ইউজ করা হবে, যার থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একটা 3D স্ট্রাকচার, provides an avenue for flow of water to the plane of geotextile। এইটা কি করতেছে, পানির যাওয়ার একটা রাস্তা বানাই দিতেছে। ঠিক আছে, এখন মানে নর্মাল পাথরের পাথরের পানি তো এমনি ফ্লো হবে, এখন পাথর আছে, তোমার হচ্ছে টেক্সটাইল আছে, তো টেক্সটাইলের মধ্যে ক্যাপিলারি অ্যাকশনের কারণে তো সে পানি টানবে বেশি, পানি অ্যাবজর্ব করে নিবে বেশি। সো ওই আহ, যেই এরিয়া দিয়ে আমার টেক্সটাইল বিছানো বা টেক্সটাইল হচ্ছে লেয়ার দেওয়া, সেই লেয়ার বরাবর আমার হচ্ছে পানির ফ্লোটা এনশিওর্ড হবে তাদের অ্যাবজর্পশনের কারণে। এটাকেই বলতেছে হচ্ছে ড্রেনেজ সিস্টেম, মানে ড্রেনেজ। তো ছবি দেখে মোটামুটি বোঝা যাইতেছে ড্রেনেজ এবং ফিল্ট্রেশন মোটামুটি আসলে সবগুলো কম্বাইন্ডলি আসলে কাজ করে। ঠিক আছে, যেমন লাস্ট সেন্টেন্সটা একটু যদি দেখো, এটা খেয়াল মানে হাইলাইট করা হয় নাই, বলা হচ্ছে হিয়ার দ্য জিওটেক্সটাইল প্রমোটস আ ল্যাটারাল ফ্লো, thereby dissipating the kinetic energy of the capillary rise of groundwater। মানে পানির হচ্ছে এমনি ফোর্সের থেকেও আমার হচ্ছে যে যেহেতু টেক্সটাইলের অ্যাবজর্পশন অ্যাবিলিটি আছে, সো ল্যাটারাল একটা ফ্লো সে এনশিওর করবে যেন ওইদিকে যায়, কোন দিকে, যেদিকে হচ্ছে আমার ফিল্ট্রেশন করে যে ড্রেনেজ সিস্টেম আছে। এই জন্য এই ব্যাপারটাকে বলতেছে হচ্ছে আমাদের ড্রেনেজ। তো সেপারেশন গেল, ফিল্ট্রেশন গেল, ড্রেনেজ 3 নাম্বার গেল। 4 নাম্বারে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট। আমরা যে একটু আগে ওই যে ইয়ের হাতের ছেলের এক্সাম্পল দিলাম আর কি, হ্যাঁ, ওইটা হচ্ছে কাইন্ড অফ রিইনফোর্সমেন্টের মতো কাজ। রিইনফোর্সমেন্টের ব্যাপারটা আসলে ইয়ের মতো, ওই যে যেটা ওই যে কনক্রিটের কথা বলছিলাম, যে কনক্রিটের মাঝখানে আমরা যদি ধরো একটা ইয়ে দেই, যে বিল্ডিং বানানোর সময় আমরা যে হচ্ছে লোহার স্ট্রাকচারটা দেই, লোহার রড গুলা দিয়ে যে তোমার হচ্ছে স্ট্রাকচার দিই, এটাকে বলা যেতে পারে হচ্ছে একটা রিইনফোর্সমেন্টের কাজ। এটা ছাড়াও তো আমাদের কনক্রিট হইতো হইতো না, কিন্তু হচ্ছে তোমার ওইটা হচ্ছে আমার স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করে মোস্টলি, তাই না? তো ওই কনসেপ্টে, সেম কনসেপ্ট এখানে, যে আমরা যদি, যে মাটির মধ্যে তো আসলে কোনো ইয়ে নাই, মানে স্ট্রেংথ বিয়ারিং এর কিছু নাই মাটির এগ্রিগেট গুলা ছাড়া। তো আমরা যদি ওখানে হচ্ছে এরকম টেনজাইল স্ট্রেংথ বিয়ার করার মতো যদি হচ্ছে আমি কোনো কম্পোনেন্ট ইন্ট্রোডিউস করতে পারি, ডেফিনেটলি আমার সেটা ওই ইম্প্যাক্ট বা শক গুলা থেকে হচ্ছে বাঁচাইতে হেল্প করবে।
কি বলতেছে, দিস ইজ দ্য সিনার্জিস্টিক ইমপ্রুভমেন্ট ইন দ্য টোটাল সিস্টেম স্ট্রেংথ। তো এটা কম্বাইন্ড একটা ইফেক্ট, কম্বাইন্ড একটা অ্যাকশন কাজ করবে টোটাল সিস্টেমের উপরে, ক্রিয়েটেড বাই দ্য ইন্ট্রোডাকশন অফ আ জিওটেক্সটাইল, যেটা আমরা একটা জিওটেক্সটাইল ইন্ট্রোডিউস করার মাধ্যমে পাবো, ইনটু আ সয়েল এন্ড ডেভেলপড প্রাইমারিলি থ্রু দ্য ফলোইং থ্রি মেকানিজম। এখানে তিনটা মেকানিজমের কথা বলতেছে, এই তিনটা মেকানিজম নিয়ে আমার হচ্ছে রিইনফোর্সমেন্টের কাজটা হয়। কি কি? প্রথমটা বলতেছে হচ্ছে ল্যাটেরাল রিস্ট্রেইন্ট। আচ্ছা, ল্যাটেরাল রিস্ট্রেইন্ট মানে কি? এই যে পাশাপাশি যেই স্ট্রাকচার গুলা, সেইটার মধ্যে, আচ্ছা, ল্যাটারাল রিস্ট্রেন্ট কথাটার মানে হচ্ছে এই যে পাশাপাশি যেই মুভমেন্ট, এই মুভমেন্টটাকে স্ট্রেনদেন করা বা মুভমেন্টটাকে বাধা দেওয়ার যেই ফোর্সটা, সেটাকে ল্যাটারাল রিস্ট্রেন্ট বলে। কথাটা আরো সুন্দরভাবে বোঝানো যায়, যেমন ধরো এই যে ভূমিকম্পের সময় নিচের মাটির দুইটা লেয়ারের মধ্যে যে মুভমেন্ট হয়, নাড়াচাড়া করে, আমি যদি এমন কোন একটা মানে প্রোটেকশন দিতে পারতাম যে এই লেয়ার গুলা নড়বে না, তাইলেই তো হচ্ছে তোমার ভূমিকম্পে আর আমার ক্ষতিটা হইতো না। সো ল্যাটারাল রিস্ট্রেন্ট মানে এই জিনিসটা, যে পাশাপাশি যে মুভমেন্ট হয় এই মুভমেন্টটাকে বাধা দেওয়ার জন্য কোনো একটা অ্যারেঞ্জমেন্ট। এবং এটা কিভাবে হবে দেখো, বলতেছে ল্যাটারাল রিস্ট্রেন্ট থ্রু ইন্টারফেসিয়াল ফ্রিকশন বিটুইন জিওটেক্সটাইল এন্ড সয়েল অ্যাগ্রিগেট। সো মাটির সাথে, মাটির উপরে যদি আমি একটা টেক্সটাইলের একটা লেয়ার থাকে, তখন তাদের এই সয়েলের এই যে কম্প্যাক্টনেসটার কারণে তাদের এই মুভমেন্ট অ্যাবিলিটিটা কমবে। বলা হচ্ছে না যে এটার কারণে ভূমিকম্প থেকে প্রোটেক্ট করতেছে, সেটা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে অ্যাটলিস্ট ওভারঅল স্ট্রাকচারটা থেকে স্ট্রেংথেনিং করতেছে। সেকেন্ডে বলতেছে ফোর্সিং দ্য পটেনশিয়াল বেয়ারিং সারফেস ফেইলিওর প্লেন টু ডেভেলপ অ্যান অল্টারনেট হাইয়ার শিয়ার স্ট্রেন্থ সারফেস। আচ্ছা, নর্মাল ধরো আমার যদি শুধু মাটি আছে, এর উপরে আমি যদি উপর থেকে ওই যে ইম্প্যাক্ট স্ট্রেংথ কাকে বলেন, আমি যদি সে কোনো একটা জায়গায় হঠাৎ করে একটা হাই লোড বসাই দিই, কি হবে? আহ দেবে যাবে, গর্ত হয়ে যাবে জিনিসটা। এখন ওই জায়গায় যদি আমার একটা স্ট্রেংথ বিয়ারিং এর কোনো কম্পোনেন্ট থাকতো, সেই জায়গায় আমার এফেক্টটা মিনিমাইজড হইতো। তো ওই কথাটাই বলতেছে যে একটা হায়ার স্ট্রেংথ বিয়ার করতে পারে এরকম একটা কিছু দিয়ে রিপ্লেস করাটা হচ্ছে আর কি আমার এই জিওটেক্সটাইল ইন্ট্রোডিউস করার আরেকটা উদ্দেশ্য। আর থার্ড বলতেছে হচ্ছে মেমব্রেন টাইপ অফ সাপোর্ট অফ দ্য হুইল লোডস। এই যে গাড়ির চাকার যে প্রেসার গুলা আসে, এই যে তোমার ধরো যে লরির প্রেসার গুলা আসে, এই জিনিসটাকে হচ্ছে তোমার সাপোর্ট দেওয়া হচ্ছে মেমব্রেন টাইপ অফ সাপোর্ট। দেখো, জিও টেক্সটাইল ইউজ করা মানে কিন্তু এই আমার জাস্ট চিন্তা করো যে জুটের একটা আছে বস্তার মতো, আমি হচ্ছে একটা সার্টেন কম্পোনেন্টের মধ্যে লেয়ারের মতো বসাই দিছি মাটির নিচের স্ট্রাকচারে। সো এই অবস্থায় তাহলে আমার কি কি বেনিফিট হইতে পারে? সো ওই যে স্ট্রাকচারটা কম্প্যাক্ট হবে, আমার হচ্ছে যে ইম্প্যাক্ট স্ট্রেংথ যেটা, সেই বিয়ার করার স্ট্যাবিলিটিটা একটু বাড়বে। আমার এই যে বিল্ড, এই গাড়ির চাকার লোড হোক বা এই হোয়াট এভার যে টাইপেরই যে কোনো ধরনের লোড হোক না কেন, সেটাকে সে কিছুটা সাপোর্ট দিতে পারে। তো ওই কারণেই ব্যাপারটাকে পুরোটুকুর মধ্যে বলা হয়েছে হচ্ছে তোমার রেইনফোর্সমেন্ট। এবং এই যে আমাদের বুলেট পয়েন্টের মধ্যে এই কথাটাই বলছে যে এটা হচ্ছে আর কি আমাদের ওই যে কংক্রিটের মধ্যে যে রিনফোর্সিং স্টিল থাকে, সেই সিমিলার কনসেপ্টে হচ্ছে এটা কাজ করে। আর আচ্ছা, লাস্ট লাইনে একটা কথা বলতেছে দেখেন, যেটা বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে এমব্যাঙ্কমেন্টস, মানে যে ঢাল, ঢাল গুলাতে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। স্টিপার, এই যে একেবারে লাস্ট সেন্টেন্সটা দেখেন, অ্যালাউস ফর স্টিপার এমব্যাঙ্কমেন্টস টু বিল্ড, এরকম যে খাড়া টাইপের যদি আমি এরকম ঢাল টাইপের যদি কনস্ট্রাকশন বানাইতে চাই, সেসব ক্ষেত্রে হচ্ছে রিইনফোর্সমেন্টের কাজ করে জিওটেক্সটাইল। 5 নম্বরে বলতেছে হচ্ছে আমাদের সিলিং ফাংশন। সিল করা মানে কি? আটকায় দেওয়া। সো সিলিং ফাঁক, আচ্ছা, নর্মালি যে এগুলো আমরা বলেই দিছি যে আমাদের জিওটেক্সেল গুলো হইতে হবে পারমিয়েবল, এগুলো হইতে এদের মধ্যে পোরোসিটি থাকতে হবে, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। সো যার মধ্যে পারমিয়েবিলিটি আছে, যার মধ্যে পোরোসিটি আছে, ডেফিনেটলি সেটা সে সিলিং এর কাজ করবে না। তো সিলিং এর কাজ করার জন্য আমার হচ্ছে আরেকটা এডিশনাল স্টেপ লাগবে, সেটা হচ্ছে একটা, সেটা পলিমারিক সাবস্টেন্স হইতে পারে, অথবা এরকম কোনো সাবস্টেন্স দিয়ে আমার টেক্সটাইলটাকে হচ্ছে কোটিং করে ফেলতে হবে। বা তোমাদের এখানে আলকাতরার কথা বলা হয়েছে মেনলি, বলা হচ্ছে এরকম কোনো সাবস্টেন্স যদি টেক্সটাইলের উপরে যদি এরকম কোনো লেয়ার থাকে যেগুলো হাইড্রোফোবিক, তখন টেক্সটাইলটা এই লেয়ার গুলোকে অ্যাবজর্ব করে ফেলবে, অ্যাবজর্ব করে ফেলে ওই লেয়ারটাকে কম্প্যাক্ট বানায় ফেলবে। কম্প্যাক্ট বানায় ফেললে কি হবে? তখন আর হচ্ছে এই যে পোরোসিটিটা থাকবে না, বা এই যে ফ্লো প্রপার্টি যেটা আমি চাচ্ছি, সেই ফ্লো প্রপার্টি গুলো আর থাকবে না। আচ্ছা, ফ্লো প্রপার্টি আমি সবসময় যে চাচ্ছি ব্যাপারটা এরকম না। যেসব ক্ষেত্রে আমার প্রোটেকশন করার দরকার, আমি হয়তো ওইসব জায়গায় আমি চাচ্ছি না যেখান থেকে পানির বের হয়ে যায়, সেই কেসে হয়তো বা তোমার হচ্ছে সিলিং পারপাজে হয়তো বা ইউজ করা যাইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে দেখো, যদি একটু ছবিটা একটু খেয়াল করো এখানে, আহ দুইটা জিনিস আছে বাম পাশে, একটু দেখো। আচ্ছা, হ্যাঁ, ওই যে বাম পাশে একটা দেখো যে জিও টেক্সটাইলের একটা লেয়ার আছে, ওই যে যেটা যে বাম পাশে পেভমেন্ট ক্র্যাক উইথ পেভিং ফেব্রিক যেটা বলা হয়েছে।
এই ফেব্রিকটা থাকার কারণে খেয়াল করে দেখো, এই যে তোমার নিচের যে দুইটা ক্র্যাক, নিচের দুইটা ক্র্যাক আর উপরে উঠতে পারে নাই, শুধু ক্র্যাক দুইটা নিচেই আছে। ওয়ারেজ ফেব্রিকটা যেখানে নাই, ডান পাশের পোর্শনটাতে দেখো, তো মাটির নিচের একটা ক্র্যাক আমার একেবারে মাটির উপর পর্যন্ত চলে আসছে। সো এটা যদি ডিরেক্টলি সিলিং এর সাথে যায় না, কিন্তু হচ্ছে কাইন্ড অফ প্রোটেকশনের সাথে যায়। তো সিলিং সিলিং এর আহ, আহ, কাহিনীটা যদি আমি আরেকটুখানি বলি, যেমন এখানে যেটা ভাবে লেখা আছে যে যখন একটা টেক্সটাইল ইমপ্রিগনেটেড উইথ অ্যাসফল্ট অর আদার পলিমারিক মিক্সেস, তো যেটা জাল কাতরা বা এরকম কোনো মিক্সারের সাথে যদি আমি মিক্স করি, তখন সেটা কি হয়ে যাবে, ইম্পারমিয়েবল হয়ে যাবে। ইম্পারমিয়েবল হবে টু বোথ ক্রস প্লেন এন্ড ইনপ্লেন ফ্লো, মানে ভেতর দিয়েও যাবে না, ক্রস সেকশন ক্রস করেও কেউ পার হইতে পারবে না। তো প্রোটেকশনের কাজ করবে আর কি। তো এটা হচ্ছে যে লিকুইড মানে ব্যারিয়ারের পারপাজে আর কি ইউজ হইতে পারে, তোমার যে রোড টোড বানাইতে গেলে সেটা ব্যারিয়ারের জন্য ইউজ হইতে পারে আর কি। আর ওইটারই হচ্ছে তোমার কনসিকুয়েন্সেস একটা ছবি হচ্ছে আমাদের এই যে ইয়ের ব্যাপারটা, এই যে তোমার ক্র্যাকের ব্যাপারটা, যে যখন ধরো এরকম পানির ফ্লো চলে আসে, তখনই তো হচ্ছে তোমার হচ্ছে মানে, ভাঙা শুরু হয় বা ক্র্যাক গুলা শুরু হয় রাস্তাঘাটে। তো তোমার হচ্ছে নিচের স্ট্রাকচার গুলা যদি এরকম তোমার জিওটেক্সটাইল থাকে, সেটা তোমার হচ্ছে এই যে এই ক্র্যাকটাকে প্রোপাগেট হওয়া থেকে হেল্প করে। সো নিচ পর্যন্তই আছে, সে আর হচ্ছে এক্সটেন্ড করে নাই, বাড়ে নাই। কিন্তু না থাকলে সেটা হয়তো বা আমার একদম সারফেস লেয়ার পর্যন্ত হয়তো বা তোমার ক্র্যাক হয়ে যেতে পারতো আর কি। সো এটা হচ্ছে আর কি সিলিং ফাংশন। আর প্রোটেক্টিভ ফাংশনে আসলে ওভাবে কিছু কোনো লিটারেচার এখানে বলা নেই, বাট এতক্ষণে ডিসকাশনে মোটামুটি নিশ্চয়ই বোঝা গেছে যে হচ্ছে আমাদের সেপারেশন বলি, ফিল্ট্রেশন বলি, ড্রেনেজ বলি, সবই আসলে হচ্ছে মানে কম্বাইন্ডলি হচ্ছে আমার প্রোটেকশনের জন্যই আসলে এত কাজ। তো এই হচ্ছে আর কি আমাদের মোটামুটি 6টা ফাংশন জিও টেক্সটাইলের। ঠিক আছে। আচ্ছা, আমরা এর আগে যে 6টা ফাংশন নিয়ে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ, সেগুলারই অ্যাপ্লিকেশন এখানে মেইনলি। তো তার মধ্যে যেটা হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে যে টেনসাইল স্ট্রেংথ বেয়ার করার ব্যাপারটা, যেটা আমরা হচ্ছে একটু আগে রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে বলছিলাম যে নর্মাল মাটির মধ্যে তো রেইনফোর্সিং কোনো সাবস্টেন্স বা কোনো স্ট্রাকচার থাকে না। তো সেখানে যদি আমাদের হচ্ছে এরকম ফেব্রিক থাকে যার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বেয়ার করার ক্ষমতা আছে, তো সেটা পুরো স্ট্রাকচারটাকেই হচ্ছে আমাদের স্ট্রেংথেনিং করে। বাট এখানে সাথে প্যারালালি আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে এই, যেহেতু শুধুমাত্র স্ট্রেংথের ব্যাপার না, এর সাথে আমাদের যে পারমিয়াবিলিটির ব্যাপার আছে, তোমার হচ্ছে পোরোসিটির ব্যাপার আছে। সো এই ক্রাইটেরিয়া গুলাও হচ্ছে তোমার প্রিজার্ভ করতে হবে। সো এই কথাটাই বলতেছে যে 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 এটার হচ্ছে পারমিয়াবিলিটিটাও প্রিজার্ভ করতে হবে উইদাউট উইদাউট লসিং ইটস সেপারেটিং ফাংশন। মানে কোনো প্রপার্টি হচ্ছে আমার যেন হ্যাম্পার্ড না হয়, সেটা হচ্ছে আর কি এনশিওর থাকতে হবে। যেমন লাস্টে একটা কথা বলতেছে যে filtration characteristics must not be significantly altered by the mechanical loading. সো রাস্তাঘাটের উপরে যেহেতু এরকম মেকানিক্যাল লোডিং পড়ে, সেটা যে লরির হোক, গাড়ির হোক, ট্রাকের হোক, সো এগুলা হচ্ছে কারণে যেন হচ্ছে আমার ফিল্ট্রেশন, পারমিয়াবিলিটি, যে ড্রেনেজ, এই প্রপার্টি গুলো যেন আবার হ্যাম্পার না হয়, সেটুকু হচ্ছে কনসিডারেশনে থাকতে হবে। নাম্বার পরের অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের রেলওয়ে ওয়ার্ক। রেলওয়ে ওয়ার্কস এর ক্ষেত্রে হচ্ছে নর্মাল রাস্তাঘাটের স্ট্রাকচার বা তোমার আমি যদি বলি তার কনস্ট্রাকশন বা লোড, এটার সাথে রেলওয়ের লোড কিন্তু একরকমের না। তোমরা খেয়াল করে থাকবা যে যে যমুনা ব্রিজের বাম পাশে আগে হচ্ছে তোমার ইয়ে ছিল, রেল ট্র্যাক ছিল। তো সেই রেল ট্র্যাক এখন কিন্তু স্পিড একেবারে কমাই ফেলছে রেলগাড়ির। হ্যাঁ, কারণ হচ্ছে রেল যখন মানে রানিং ট্রেনের তোমার হচ্ছে যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশন বিয়ার করার ক্ষমতা থাকে না বা নাই, যার কারণে এখন হচ্ছে তোমার মানে অর্ডার করে দিচ্ছে একেবারে খুবই কম স্পিডে যাইতে হবে, এবং আলটিমেটলি সেটাও স্টপই করে দিবে। কারণ হচ্ছে পাশ দিয়ে এখন হচ্ছে কিন্তু নতুন করে আরেকটা যমুনা রেল সেতু তৈরি করতেছে, এখনো মনে হয় ইয়ে হয়নি, ইনাগুরেশন হয়নি। তো নর্মালি এর থেকেও তোমার হচ্ছে মানে একে তো ট্রেনের লোড অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ভাইব্রেশন, এই দুইটা জিনিস বিয়ার করার মতো অ্যাবিলিটি থাকতে হবে হচ্ছে আমার মাটির কনস্ট্রাকশনের। তো আমরা যেহেতু এতক্ষণ মাটির এই তোমার এই জিও টেক্সটাইল মানে টেক্সটাইলের অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে বলছি, যে রেনফোর্সমেন্টের কাজ হয়, তোমার আদার্স এই যে ফিল্ট্রেশনের কাজ হয়। তো এইসব কেসে তোমার হচ্ছে রেলওয়ে ওয়ার্কস, এটা হচ্ছে একটা প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন যে জিও টেক্সটাইল হচ্ছে তোমার কুড বি বেনিফিশিয়াল আমার হচ্ছে এই প্রপার্টি গুলা ধরে রাখার জন্য। 3 নম্বরে বলতেছে হচ্ছে আমাদের রিভার ক্যানেলস এন্ড হচ্ছে কোস্টাল ওয়ার্কস। এখানে যেটা বলতেছে যে হচ্ছে যে নদীর পাড় যে ভেঙে যায় সেটা প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমার জিও টেক্সটাইল প্রসপেক্টিভ সলিউশন। এবং এখানে হচ্ছে কিছু রিকমেন্ডেশনও বলে দিচ্ছে যে যদি আমাদের মাটির পার্টিকেল সাইজ হচ্ছে এরকম বড় বড় হয়, সেক্ষেত্রে হয়তো বা
ওভেন ফেব্রিকটা রিকমেন্ডেড। হ্যাঁ, আবার যদি আমাদের হচ্ছে কাদার মতো মানে ব্রিজল টাইপের স্মলার পার্টিকেল সাইজ হয়, তখন হয়তো নন ওভেন ফেব্রিক গুলা হচ্ছে রিকমেন্ডেড। তো এরকম নদীর বাঁধ ভাঙার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে জিও টেক্সটাইল হচ্ছে ইউজ করা যেতে পারে। 4 নম্বরের ক্ষেত্রে বলতেছে হচ্ছে আমাদের ড্রেনেজের ক্ষেত্রে কিন্তু মেইন কনসেপ্ট বা মেইন টেনশনটাই হচ্ছে যে আমার পানির ফ্লোটা এনশিওর করা উইথ দ্য মিনিমাম লস অফ সয়েল। আমাদের যেন মাটিটা ধুয়ে না চলে যায়, সয়েলটা হচ্ছে ফিল্টার করে যেন রেখে দিতে পারি, মানে যেন আমার মাটির স্ট্রাকচারটা হচ্ছে তোমার ইনশিওর থাকে। এই জিনিসটা মেনটেন করা, বা এই ক্ষেত্রে হচ্ছে তোমার জিও টেক্সটাইল ইউজ করা হয়। 5 নম্বরে আছে হচ্ছে আমাদের স্পোর্টস ফিল্ড কনস্ট্রাকশন, যেটা হচ্ছে আমাদের অ্যাগ্রোটেকের হালকা পাতলা অংশ ছিল। যেমন হচ্ছে আমাদের, সরি, স্পোর্ট টেকে ছিল, যে হচ্ছে আমরা যে আর্টিফিশিয়াল টার্ফের কথা ছিল, যে হচ্ছে আগে হয়তো বা তোমার যে গ্রাস ইউজ করা হতো সেই জায়গায় হচ্ছে সিনথেটিক বা তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ফাইবার ইউজ করা হয়, সিনথেটিক ফাইবার ইউজ করা হয়। যে এগুলার হচ্ছে তোমার একে মানে একে তো হচ্ছে তোমার কি বলে ডিসকালার হয়ে যাওয়ার ইয়েও নাই, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যেন হচ্ছে মানে ডিগ্রেডেড হয়ে যাওয়ার রিস্ক নাই আর কি। তো এক্ষেত্রে দুই ধরনের তোমার হচ্ছে ফিল্ড, মানে ফিল্ডের কথা বলছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফ যেটা অ্যাস্ট্রোটার্ফ বলে, আর একটা হচ্ছে ক্যাসিলন ফ্লেল। তো এটা হচ্ছে দুইটা কম্পোজিশনের উপর দুইটা টার্ম আলাদা। তো যেটা হচ্ছে পলিপ্রোপিলিন, যেটা ওটাকে বলে ক্যাসিলন ফিল্ড, আর যেটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোটার্ফ এটা হচ্ছে তোমার ইয়ে নাইলনের, পলিস্টার আর নাইলনের। তো তো এই যে এগুলোও তো যে তোমার, যেহেতু সিনথেটিক আর্টিফিশিয়াল ফাইবার ইউজ করা হয় এবং তুমি যে গ্রাউন্ডে ইউজ করতেছো, সেই অ্যাসপেক্টে এটা স্পোর্ট টেক্সটাইলও যেমন ছিল, এরকম হচ্ছে আমাদের জিও টেক্সটাইলের স্পোর্টস অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে কনসিডার করা যায়। এবং যেটা এখানে একটা স্ট্যাটিস্টিক্স বলছে, দেখো যে আমরা যদি এটা যদি পার ডেইলি 10 ঘন্টা করে ইউজ করো, সেটা হচ্ছে প্রায় 10 বছর পর্যন্ত এগুলা হচ্ছে ইউজ করা যেতে পারে। সো মানে মোটামুটি লংজেভিটি অনেক হাই। তো এবং এটার যেমন স্পেসিফিক একটা ইয়ার্ন কাউন্টও বলে দিচ্ছে, যেমন এই যে যেটা অ্যাস্ট্রোটাফ নাইলনের, পলিস্টার নাইলন যেটা, সেটা হচ্ছে তোমার কাউন্টও বলে দিচ্ছে 55 টেক্স পেতে হবে আর কি। ঠিক আছে, এটা তাদের একটা অ্যাপ্লিকেশন। 6 নম্বরে বলতে হচ্ছে এগ্রিকালচার, এখানে বলতেছে ইটস ইউজড ফর মাড কন্ট্রোল, যে কাদার আহ কি বলে কন্ট্রোল করার জন্য বলছে। কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যেমন ধরো ওই যে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে মালচিং পড়ছিলাম। মালচিং মানে হচ্ছে যে উপরে একটা লেয়ার যেটার মধ্যে দিয়ে আগাছা যেন সে প্রোটেক্ট করতে পারে, আর একটা ছিল হচ্ছে তোমার লাইভ স্টক ফেব্রিক, ওই যে যেখানে হচ্ছে গরু ছাগলের ফার্মে নিচে হচ্ছে যেন তোমার হচ্ছে মানে কি বলে স্লিপারি হয়ে যাওয়া থেকে হয়তো বা প্রোটেক্ট করতে পারে আমার যে টেক্সটাইল গুলা। যে ওই ওই সব এই জায়গায় তোমার হচ্ছে জিও টেক্সটাইল ইউজ করা যাইতে পারে, সেটা হচ্ছে। সো এগ্রিকালচার হচ্ছে কুড বি অ্যানাদার অ্যাপ্লিকেশন এরিয়া অফ হচ্ছে জিও টেক্সটাইল। ঠিক আছে, তো এইখানে 6টাই মনে হয় আছে। হ্যাঁ, এই 6টা হচ্ছে আর কি আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন, 6টা ফাংশন ছিল, 6টা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের সিলেকশন অফ ফাইবার। আচ্ছা, সিলেকশন অফ ফাইবারের কথা বলতে গেলে একদম শুরুতে এই চ্যাপ্টার যখন শুরু করছিলাম, তখন আমরা একটা কথা বলতেছিলাম যে ন্যাচারাল ফাইবার আর সিনথেটিক ফাইবার নিয়ে, যে যদিও সাস্টেনেবিলিটি অ্যাসপেক্টে আমরা ন্যাচারাল ফাইবারের কথা বেশি বলি, রিকমেন্ড করি, কিন্তু জিও টেক্সটাইল কেসে আমাদের কনসিডারেশনটা একটু আলাদা। তো এখানে দেখো দুইটা ফাইবার নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছে, একটা হচ্ছে রেমি, একটা হচ্ছে জুট। তো রেমি তো আর বাংলাদেশে অত ইয়ে না মনে হয়, কিন্তু রেমির এখানে অ্যাডভান্টেজ বলতেছে কি, এটা 5 থেকে 6 বার হচ্ছে বছরে চাষ করা যায়। জুট তো আর মানে 5 থেকে 6 বার নেওয়া যাবে না। এখানে আমরা একটা কথা বলছি, সিল্কি লাস্টার এন্ড হ্যাভ হোয়াইট অ্যাপিয়ারেন্স। মাটির তলে আসলে লাস্টার ম্যাটার করে না, বাট হচ্ছে তার কিছু প্রপার্টিজ বলতেছে আর কি। এটা হচ্ছে তোমার যেমন এটা পিওর সেলুলোজিক ফাইবার। সো পিওর সেলুলোজিক ফাইবার হওয়ার বেনিফিট হচ্ছে যখন তুমি এটা মাটিতে ডিগ্রেডেড হয়ে যাবে, তখন সেটা হচ্ছে তোমার নিউট্রিশাস অ্যাসপেক্ট থেকে এটা হচ্ছে সয়েলটাকে তোমার ফার্টাইল করতে হেল্প করতে পারে। আর একটা কথা বলছেন পজেস হাইয়েস্ট টেনাসিটি এবং অল প্ল্যান্ট ফাইবার্স। আমরা যদি ন্যাচারাল ফাইবারের মধ্যে যাই, সেক্ষেত্রে হয়তো বা এটা সবচেয়ে বেশি টেনাসিটি দেখাবে। জুটের ক্ষেত্রে কিছু কথা বলতেছে যে হ্যাঁ, যে জুটও ইউজ করা যায়, বা জুটটা হচ্ছে ভার্সেটাইল এবং হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবেল বাংলাদেশের পার্সপেক্টিভে। এবং কনসিডারেশনের পয়েন্ট হচ্ছে এটা বায়োডিগ্রেডেবল বলতেছে, এন্ড হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মিক্স উইথ দ্য সয়েল এন্ড সার্ভ অ্যাজ নিউট্রিয়েন্ট ফর ভেজিটেশন। সো এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল হয়ে যাবে। সো তোমার যদি এরকম থাকে যে আমার 10-20 বছর থাকলেই হইতেছে, তখন ইট কুড বি সলিউশন। এবং যেহেতু ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে এটা নিউট্রিশাস তোমার ভ্যালু এডিশন করবে আর কি। এই যে সেকেন্ড পয়েন্টটাতে বলতেছে, দেখো যে দেয়ার কুইক বায়োডিগ্রেডেবিলিটি বিকামস উইকনেস ফর দেয়ার ইউজ এজ এ জিওটেক্সটাইল। তো যেহেতু এটা বায়োডিগ্রেডেবল হয়ে যায়, সো ওই মানে আমাদের যেখানে স্ট্রেংথ এর কাজ বলতেছি আমরা, যে স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করবে, সেখানে আসলে এটা কাইন্ড অফ লিমিটেশন, যে যখন ডিগ্রেডেড হয়ে যাবে তখন আর সে হচ্ছে স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে না। তারপরে এখানে একটা কথা বলতেছে যে হাউএভার দেয়ার লাইফ স্প্যান ক্যান বি এক্সটেন্ডেড ইভেন আপ টু 20 ইয়ার্স থ্রু ডিফারেন্ট ট্রিটমেন্টস এন্ড ব্লেন্ডিং। তো জুটের সাথে তুমি যদি অন্য কোনো ফাইবারের ব্লেন্ড করো,
সেক্ষেত্রে হয়তো বা তুমি তার লাইফ টাইম বা কিছু কিছু যদি ফাংশনালাইজেশন করো, সেক্ষেত্রে হয়তো বা তার লাইফ টাইম কিছুদিন বাড়ানো যেতে পারে। ঠিক আছে, সো এগুলো আর কি মোটামুটি হচ্ছে জুট রিলেটেড কথাবার্তা। আহ এই তো। ঠিক আছে, সো রেমিয়ার জুট এই দুইটা হচ্ছে মানে বাস্ট ফাইবারের মধ্যে এগুলো বলা হয়েছে। কটন টটন তো আর আসলে ন্যাচারাল ফাইবার হইলেও মানে যেগুলো প্ল্যান্ট ফাইবার, লিফ ফাইবার, এগুলো ইউজ করা সম্ভব। এই কটন টটন তো আর সিল্ক এসব তো ইউজ করা যাবে না। ঠিক আছে, সো এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এবং এগুলো ওই স্ট্রেন্থ বিয়ারিং এর কাজ করবে না। তো ন্যাচারাল ফাইবারের মধ্যে আসলে এই দুইটাই। সিনথেটিক ফাইবারের মধ্যে যদি যাই আমরা, সিনথেটিক ফাইবারের মধ্যে এখানে দেখো অনেক মানে আচ্ছা ছয়টা মনে হয় ফাইবার নিয়ে কথা বলা হয়েছে: পলিয়ামাইড, পলিয়েস্টার, তোমার হচ্ছে পলিথিলিন, পলিপ্রোপিলিন, পিভিসি, আর দুইটা আছে বিটুমিন, ইসিবি আর সিপি, এগুলা নিয়ে। হ্যাঁ, এখন এটার মধ্যে একটু দেখো যে আচ্ছা বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে পলিথিন আর পলিপ্রোপিলিন, তো এই দুইটা একটুখানি পইরো। বাকি বেশিরভাগ ক্ষেত্রে ফাইবারের প্রপার্টিজ নিয়ে কথা বলছে। পলিয়ামাইডের তোমার হচ্ছে প্রপার্টি কি, তোমার হচ্ছে পলিস্টারের প্রপার্টিজ কি, এগুলা। এই যেমন হচ্ছে দেখো কোনটার হচ্ছে, যেমন নাইলনের ক্ষেত্রে বলাই হচ্ছে যে এটা বেশি একটা ইউজ করা হয় না, এটা স্ট্রেংথ বেশি কিন্তু লেস মডিউলাস, মানে ধরো যে ফ্লেক্সিবল মডিউলাস আছে, তোমার হচ্ছে কি বলে, যেরকম যার ইয়ংস মডিউলাস বা ওই যে টেনজাইল প্রপার্টিজ যেগুলো আর কি, ওইগুলা হয়তো বা তোমার সবগুলা হয়তো বা ভালো দেখায় না। আরেকটা কথা বলছে রেডিলি প্রন টু হাইড্রোলাইসিস। প্রন টু হাইড্রোলাইসিস কথাটার মানে কি, পানিতে দিয়ে এটা হচ্ছে তোমার ডিগ্রেডেড হয়ে যাবে। তো আহ, আমাদের জিওটেক্সটাইল অ্যাসপেক্টে তো পানির এক্সপোজারে আসবেই, সো যেটা হচ্ছে পানিতে হাইড্রোলাইসিস হয়ে নষ্ট হয়ে যাবে সেই জিনিসটা আসলে আমি কনস্ট্রাকশন পারপাজে ইউজ করতে পারবো না। যার কারণে নাইলন আসলে ইউজ করা হয় না। পলিস্টারের ক্ষেত্রে বলতেছে যে হচ্ছে তোমার পলিস্টারের ইয়ে তো কি বলে, এটা ভালো, কিন্তু পলিস্টার হচ্ছে খুব বেশি যে ইউজ করা হয় ব্যাপারটা মনে হয় ওরকম না। তো এখানে যেটা বলতেছে যে এটা স্ট্রেংথ মডুলাস ভালো, ক্রিপ রেজিস্ট্যান্স ভালো, কেমিক্যাল ইনার্টনেস আছে, এগুলো হচ্ছে মোর সুইটেবল ফর জিও টেক্সটাইল। আচ্ছা, মনে হয় কস্টিং এর জন্য হতে পারে। ইট পজেস হাই রেজিস্ট্যান্স টু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। এখানে আচ্ছা এইগুলো হচ্ছে পলিস্টারের কিছু প্রপার্টিজ। ঠিক আছে, এখানে পলিথিনের কিছু টাইপ আছে, যে তিন ধরনের পলিথিলিন আছে: লো ডেন্সিটি, হাই ডেন্সিটি, আর হচ্ছে তোমার কি লিনিয়ার লো ডেন্সিটি পলিথিলিন। আর পলিপ্রোপিলিন আছে। সো লাস্টের দিকে কিছু কথা বলতেছে দেখো যে এই দুইটা ফাইবারেরই সামারি হচ্ছে আমার লাস্টের বক্সটা, যে বোথ পলিথিন এন্ড পলিপ্রোপিলিন ফাইবারস আর ক্রিপ্টন। ক্রিপ্টন মানে কি জানো, ওই যে তোমার আহ একটা একটা অ্যাটাক প্রোপাগেট হওয়াটা মনে হয় ক্রিপ বলে, যতদূর মনে পড়ে আমার, ভুলও করতে পারি, একটুখানি দেখে নিও। মানে কোনোভাবে একটা ক্র্যাক হয়েছে একটা সাবস্টেন্সের মধ্যে, সেটা প্রোপাগেশন হওয়া বা ওইটাও ধরে রাখাটা প্রবাবলি ক্রিপ রেজিস্ট্যান্স বলে। তো এই জিনিসটা হচ্ছে মানে বলতেছে যে টিজি যেহেতু কম, সেজন্য এখানে হচ্ছে ক্রিপের টেন্ডেন্সি বেশি, মানে হচ্ছে তোমার ভেঙে যাবে এরকম একটা ব্যাপার। আবার একটা কথা বলছে, কিন্তু এরা আবার কেমিক্যালি ইনার্ট, এগুলা হচ্ছে হাইড্রোকার্বন। আবার এগুলো মাইক্রো অর্গানিজম দিয়ে হচ্ছে এগুলো অ্যাট্রাক্ট হয় না, তো যেহেতু মাটির নিচে থাকবে, তো মাইক্রো অর্গানিজম দিয়ে অ্যাট্রাক্ট না হওয়াটা হচ্ছে তাদের জন্য বেটার। সো হাই ডেন্সিটি পলিথিলিন হোক, পলিপ্রোপিলিন হোক, এগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম দিয়ে অ্যাট্রাক্ট হয় না, তো এই অ্যাসপেক্ট থেকে তারা হচ্ছে আবার একটু ডিউরেবল হয়, লংজিভিটি থাকে ভালো আর কি। এরকম হচ্ছে পাশাপাশি যেরকম পলিভিনাইল ক্লোরাইডের কথা বলছে, যেটা হচ্ছে জিও টেক্সটাইলের পাশাপাশি জিও মেমব্রেন, জিও গ্রিড, এরকম কিছু সাবস্টেন্স আছে এই এই অ্যাপ্লিকেশন, সেসব পারপোজে এগুলো ইউজ করা হয়। ইসিবির কথা বলতেছে, এটা হচ্ছে যে যে তোমার সিলিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। ইসিপিটাও তাই, সিলিং মেমব্রেন হিসেবে ইউজ করা হয়। ওই যে বিটুমিন মানে কি, ওই যে আলকাতরা ই টাইপেরই তো মনে হয়, তো এগুলো হচ্ছে যে সিলিং পারপাসে ইউজ করা হবে, যেহেতু এগুলা বলাই ছিল যেগুলো পারমিয়াবিলিটি নষ্ট করে ফেলতে হবে, যেন প্রোটেকশন দিতে পারে, কভার করতে পারে, সেসব সিলিং পারপাসে এগুলো ইউজ করা হয়। এইখানে পড়ার মতো বলতে হচ্ছে ফাইবারের মানে কোনটা ইউজ করা হয় কোনটা করা হয় না, আর পলিপ্রোপিলিন, কি বলে, পলিথিলিন, পলিস্টার, এই তিনটার যদি দেখো আর কি, একটু অ্যাপ্লিকেশনটা দেখে রেখো। প্রপার্টিস মুখস্থ করার কিছু নাই এখন ফাইনাল ইয়ারের, কোনটা ইউজ করা হয় কোনটা ইউজ করা হয় না, এগুলো একটু দেখো। আচ্ছা, লাস্টে হচ্ছে আমাদের টাইপস অফ ফেব্রিক। সো ওভেন ফেব্রিক, আচ্ছা এটা হচ্ছে আমরা বেসিক কনস্ট্রাকশন যেগুলো জানি, ওভেন, নিট আর নন ওভেন, সেটাই বলা হয়েছে। নিট ফেব্রিক আসলে জিও টেক্সটাইল ইউজ করা হয় না, কারণ যে নিজের স্ট্রেংথ দিতে হবে, যার নিজেরই ডাইমেনশনাল স্ট্যাবিলিটি নাই, সে তো আর স্ট্রেংথ বিয়ারিং এর কাজ করবে না, সুতরাং নিট আসলে ওইভাবে ইউজ করা হয় না। যদি বা কোনো পারপাজে ইউজ করা হয়, সেটা আবার কম্বাইন্ড উইথ আদার ওভেন বা নন ওভেন টাইপের। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেমন এক্সাম্পলের মধ্যে দেখে আসছি বোধহয়, যে ওভেন ফেব্রিকটা কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা হয়, বলছিলাম আমরা যে ওই যে সয়েলের সাইজের উপর বেস করে ওভেন ফেব্রিকটা ইউজ করা হয় আর কি, সয়েল পার্টিকেলের সাইজের উপরে। আহ সো ওভেন ফেব্রিকের অ্যাপ্লিকেশন ওখানে আছে। আচ্ছা, আর নন ওভেনের মধ্যে, নন ওভেন তো হচ্ছে কয়েকটা ওয়েতে বানানো যেতে পারে: থার্মালি বন্ড হতে পারে, কেমিক্যাল বন্ড হতে পারে, কিংবা মেকানিক্যাল বন্ড হতে পারে।
তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের তোমার থিকনেস আর হচ্ছে তোমার পোরোসিটিটা। মানে পোরোসিটিটা যেহেতু আমাদের জিওটেক্সটাইলের জন্য ইম্পর্টেন্ট, কোন বন্ডিং এর মাধ্যমে করলে কোনটা বেশি ওপেন স্ট্রাকচার থাকে, কোনটা একটু কম্প্যাক্ট স্ট্রাকচার হয়ে যায়, এই জিনিসটা তো তার মানে কনসিডারিং প্যারামিটার। এই কারণে এই তিনটা বন্ডিং এর কথা বলা হয়েছে, এবং অ্যাজ ওয়েল এস তাদের থিকনেসটা। যেমন একদম ফার্স্ট পয়েন্ট যেটা ছিল আমাদের ফাংশন সেপারেশন, সেখানেই তো আমাদের থিকনেস এর ব্যাপারটা ছিল। সো যেমন এখানে বলতেছে যে থার্মালি বন্ড যেটা সেটা সবচেয়ে মানে লাইটার হয় 0.5 থেকে 1 mm, যেটা হচ্ছে কেমিক্যালি বন্ড ওটা 3 মিলিমিটার পর্যন্ত যায়, যেটা মেকানিক্যালি ওটা মনে হয় 5। যে কোথায় আছে, হ্যাঁ, যে 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হয়। সো আমার এন্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমার পোরোসিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমার আর কি চয়েস করতে হবে যে আমি কোন তোমার কনস্ট্রাকশনের ফেব্রিক আসলে সিলেক্ট করবো। হ্যাঁ, সেটা ওইটা আর কি বলা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু প্রপার্টিজ এর নাম বলা হয়েছে। এই জিনিস আসলে বাড়ানোর মতো তেমন কিছু নেই, কয়েকটা প্রপার্টিজ এর মানে টাইপের সাথে কয়েকটার এক্সাম্পল দেখে রাখো। হ্যাঁ, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়েট, থিকনেস, এগুলো হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ, আমরা জানি। তারপর টেনসাইল স্ট্রেন্থ, বার্স্টিং স্ট্রেন্থ, ড্রেপেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, এগুলো হচ্ছে তার মেকানিক্যাল ইস্যু। পোরোসিটি, পারমিয়াবিলিটি, ট্রান্সমিটিভিটি, ড্রেনেজ যেটা পারমিটিভিটি, এগুলো হচ্ছে আমাদের হাইড্রোলিক। তারপরে ডিগ্রেডেশন গুলো হচ্ছে তার ডিগ্রেডেশন প্রপার্টিজ। তারপরে হচ্ছে ইলংগেশন, অ্যাব্রাশন, যে ফ্রিকশনে ক্ষয়, এগুলো হচ্ছে আমাদের এন্ডিউরেন্স প্রপার্টিজ। সো এখানে 5 টাইপের ক্যারেক্টারিস্টিক্স বা 5 টাইপের প্রপার্টিজ বলা হয়েছে, এবং এক একটা টাইপের আন্ডারে কয়েকটা হচ্ছে প্রপার্টিজ এর এক্সাম্পল বলা হয়েছে। তো যদি এরকম ভাবে হয় যে ঠিক আছে, যে কয়েকটা এসেনশিয়াল প্রপার্টিজ এর নাম লেখো ফর জিওটেক্সটাইল, সেক্ষেত্রে হয়তো বা তুমি টাইপ গুলা লিখে দুইটা করে এক্সাম্পল দিয়ে দিলে আর কি, যদি আসে এই টাইপের কোনো কোয়েশ্চেন, যে এসেনশিয়াল কিছু প্রপার্টিজ এর নাম লেখো, একটা জিওটেক্সটাইল হতে গেলে কোন কোন প্রপার্টি হইতে হবে, থাকতে হবে। সো এগুলা হচ্ছে তার মানে অ্যান্সার হইতে পারে। এন্ড দিস ইজ দ্য হচ্ছে লাস্ট টপিক, জিওটেক্সটাইলস এন্ড এনভায়রনমেন্ট। এখানে কোনো কিছু হাইলাইট করি নাই, কারণ সামারিটা হচ্ছে খুবই সিম্পল একেবারে। লাস্টের সেন্টেন্সটা একটু দেখো, একেবারে লাস্ট সেন্টেন্সটা বলতেছে যে দাস, আচ্ছা উপরে কিছু রচনা টচনা আছে, হ্যাঁ। বলতেছে যে দাস সিনথেটিক জিওটেক্সটাইলস মে হ্যাভ ডিরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট অন ক্লাইমেট অ্যান্ড ইকোলজি অ্যাজ আ হোল, ফর হুইচ এক্সটেন্সিভ রিসার্চ ইজ এসেনশিয়াল ইন দিস এরিয়া। দেখো, এতক্ষণ ধরে আমরা একটা কথা বলছি যে অ্যাপ্লিকেশন এবং পারপাস, হ্যাঁ, যে কেন দরকার এগুলা বুঝলাম। তো দেখো, কেন দরকারের পরে আসলে আসতেছে হচ্ছে তাহলে কি ইউজ করব। তো সাস্টেনেবল সলিউশন হচ্ছে সেন্ট্রিক, সরি, ন্যাচারাল ফাইবার। কিন্তু ন্যাচারাল ফাইবারের আবার আসলে যেহেতু বায়োডিগ্রেডেবল হয়ে যাবে, সো ওই লাইফ সাইকেল কনসিডারেশনে গেলে এটা হচ্ছে আমাদের আবার রিকমেন্ডেড না, এটা হচ্ছে ভালো না। তাইলে ভালো কোনটা, তাইলে মানে অপশন কি? সিনথেটিক ফাইবার। এখন সিনথেটিক ফাইবার তো আবার হচ্ছে অনেকগুলো সমস্যা। সিনথেটিক ফাইবার বানানোর সময় থেকে শুরু হচ্ছে তার পেট্রোলিয়াম সোর্সের এক্সপোজার, সুতরাং তার ফেব্রিকেশন স্টেজ থেকে শুরু হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল কনসার্ন শুরু। আচ্ছা, এটা আমার স্ট্রেংথ পারপাজে ভালো, মানে আমার জিও টেক্সটাইলের পারপাজে সেটা ভালো হবে, ঠিক আছে। ওইটার আসলে তার বায়োডিগ্রেডেবল হয়ে যাক সেটা আমি চাই না অবভিয়াসলি, কিন্তু যেহেতু জিও টেক্সটাইল অ্যাপ্লাই করলে সেটা আমার হচ্ছে সয়েলের মধ্যে যেই তোমার লিভিং অর্গানিজমস গুলো আছে তাদের এক্সপোজারে আসবে। যেহেতু আমি পানির থেকে নদীর বাদ দেওয়ার জন্য হচ্ছে পানির এনভায়রনমেন্টে রাখবো, সেখানে যেহেতু তোমার কিছু মানে ওয়াটার ফেজের কিছু লিভিং অর্গানিজম আছে, মাছ আছে, ইনসেক্টস আছে, এনিমালস আছে, এগুলোর সাথে হয়তোবা আহ, তোমার হচ্ছে অনেক মাইক্রো অর্গানিজমের সাথে এক্সপোজার হবে। তো সেটা হয়তোবা যে একটা সেট করা ইকোব্যালেন্স বা ইকোসিস্টেমকে হয়তোবা হ্যাম্পার করতে পারে। হুম। তো ওই অ্যাসপেক্টে কথাটা বলা হয়েছে আর কি, যে যদিও মানে যেহেতু লংজিভিটি আমাদের রিকোয়ার্ড ফাংশন জিওটেক্সটাইলের ক্ষেত্রে, সুতরাং সিনথেটিক ফাইবার ডেফিনেটলি রিকমেন্ডেড, কিন্তু তার আবার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। তো এই জন্যই লাস্টে কথাটা বলছে যে হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের আরো অনেক পড়াশোনা করা লাগবে, আরো বেশি রিসার্চ করা লাগবে। তোমরা পারলে ফাইনাল ইয়ারে একটা প্রজেক্ট করে ফেলাইতে পারো, যাদের হচ্ছে যদি কারোর এই রিলেটেড কাজ করার ইচ্ছা থাকে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমার মোটামুটি জিও টেক্সটাইল। কোন, আচ্ছা আমি জাস্ট একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের এই স্লাইডের মধ্যে মানে 26টা স্লাইড আছে, 26টার মধ্যে ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ, বাকি থাকলো 24টার মধ্যে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কোনোটা কোনোটার একটু টাফ টাইপের লাগতে পারে, হ্যাঁ। তো আমি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা টাফ হওয়ার কারণে খুবই স্লোলি এবং সামারি করে খুব জিস্ট কথাগুলো বলার চেষ্টা করছি, হ্যাঁ। একটুখানি পড়বা এইভাবে আর কি, যে ডেফিনেশনটা দেখলা, ফাংশন, আচ্ছা এরপর হচ্ছে ফাংশন আছে, ফাংশন আছে হচ্ছে আমাদের 6টা। 6টা ফাংশনের অ্যাকচুয়ালি কি বলতেছে, একটা সেপারেশন ছিল, একটা ফিল্ট্রেশন ছিল, একটা ড্রেনেজ ছিল, রিইনফোর্সমেন্ট ছিল, সিলিং ছিল, সবগুলা মিলে হচ্ছে আমার আবার প্রোটেকশন। এই হচ্ছে আমার 6টা তোমার হচ্ছে ইয়ে ফাংশন।
তো যদি এগুলোর সাথে তোমার ছবিগুলো একটু দেখা লাগবে। ছবি তো আর এরকম ছোট ছোট ব্লক আঁকাইতে হবে তা না, বাট তুমি জিনিসটা বুঝাই দিতে পারবা। এইখানে পড়ার জিনিসই আসলে তোমার হচ্ছে এই ফাংশনটা। তুমি যদি 6টা ফাংশন পড়ো তাইলে আসলে পুরো চ্যাপ্টার পড়া হয়ে যায়। হ্যাঁ, কারণ এই ফাংশন গুলারই অ্যাপ্লিকেশন হচ্ছে আমার পরের 6টা অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে রোড, রেলওয়ে, রিভার, তোমার হচ্ছে আবার কোস্টাল এরিয়া, ড্রেনেজ, এই চারটা। অ্যাগ্রো আর স্পোর্ট এই দুইটা তো আমাদের বাকি দুই চ্যাপ্টার অলরেডি আছেই, তো সেখান থেকেই টেক্সটাইলের পাস গুলা হচ্ছে মার্চ করে অ্যাপ্লিকেশন 6টা। ফাইবারের মধ্যে যদি আচ্ছা গেল আমার ফাংশন গেল, অ্যাপ্লিকেশন গেল, এরপর হচ্ছে ফাইবারের সিলেকশন। তো ফাইবারের মধ্যে আছে ন্যাচারাল, সিনথেটিক। ন্যাচারালের মধ্যে আছে রেমিয়ার জুট, কিন্তু তারা আবার বায়োডিগ্রেডেবল। তো এখন হ্যাঁ, বায়োডিগ্রেডেবল হলে তার মধ্যে কিছু প্রপার্টিজ নিয়ে কথা বলছে যে হ্যাঁ এটা আমরা হয়তো 20 বছর পর্যন্ত লাইফ টাইম বাড়াইতে পারি। যদিও যেহেতু বায়োডিগ্রেডেবল, সুতরাং তার কিছু আবার অ্যাডভান্টেজ আছে, তাই না? নিউট্রিশনাস অ্যাসপেক্ট থেকে এগুলো ভালো। যখন বায়োডিগ্রেডেবল হয়ে যাবে তখন হচ্ছে এগুলো আমার মাটির ফার্টিলিটি ইমপ্রুভ করতে হেল্প করবে। আমি যদি সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে যাই, সিনথেটিক ফাইবারের মধ্যে হচ্ছে আছে পলিয়ামাইড, পলিস্টার, পলিথিন, পলিপ্রোপিলিন, পিভিসি, ইসিপি, সিপি। এই ঝামেলার নাম দুইটা জাস্ট লাস্টে, এগুলো হচ্ছে সিলিং এর জন্য কাজ করে। পিভিসি আসলে জিও মেমব্রেনে কাজ করে, জিও টেক্সটাইল বললে ওইভাবে আসলে নাই। বেশি ইউজ করা হবে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিস্টার, এই তিনটা। এগুলার ফিচার্স ওভাবে তেমন কিছু নাই, কিন্তু তোমার হচ্ছে যেমন দেখো বলেই দিচ্ছে যে নাইলনটা হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে যায়, সুতরাং এটা লংজিভিটি নাই। হ্যাঁ, সুতরাং এটা ইউজ করা হয় না। তাহলে ইউজ করা হয় পলিস্টার। যেমন দেখো লাস্টের লাইনের লাস্টের 2 নম্বর বুলেট পয়েন্টটাতে বলছে যে যদি পিএইচ রেঞ্জ 7 থেকে 10 থাকে তাহলে লাইফ স্প্যান 50 বছর পর্যন্ত হতে পারে। তোমার ওই মানে পলিস্টার যদি আমি জিও টেক্সটাইল হিসেবে ইউজ করি। পলিস্টার অ্যাডভান্টেজ কি, যে উপরের দিকে কিছু পয়েন্ট বলে দিচ্ছে, স্ট্রেংথ মডুলাস ভালো, কেমিক্যাল ইনার্টনেস, এটসেট্রা এটসেট্রা। পলিথিনের মধ্যে আছে তার পলিথিনের টাইপ গুলা বলছে। আমরা যে এমনি জানতাম হাই ডেন্সিটি, লো ডেন্সিটি পলিথিন আছে, এখানে আবার লিনিয়ার লো ডেন্সিটি বলে আরেকটা আছে। 3 টাইপের পলিথিন আছে। পলিপ্রোপিলিনের এখানে হচ্ছে হোমোপলিমার, কোপলিমার, এই দুইটা জিনিস বলা হয়েছে। আর তাদের প্রপার্টি যেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যাটাক্ট হবে না, এগুলা হচ্ছে কেমিক্যালি ইনার্ট, এগুলো হাইড্রোকার্বন, এগুলা হচ্ছে ক্রিপ্টন, মানে হচ্ছে ক্রিপ হয়ে যাবে। এই হচ্ছে তাদের ফাইবার গুলা। আর তারপরে আছে এটার মধ্যে আছে হচ্ছে আমাদের ফেব্রিকের টাইপ। ফেব্রিকের টাইপের মধ্যে তো নিতে তো নাই তেমন কিছু। ওভেন কখনো কখনো ইউজ করা হয়। আর হচ্ছে তোমার নন ওভেনের মধ্যে 3টা টাইপ, কোনটার ক্রাইটেরিয়া কি, কোনটার ডাইমেনশন কিরকম, প্রপার্টিস কিরকম, এই জিনিসটা হয়তো বা একটু দেখতে পারো। আর এটা তো প্রপার্টিস এর নাম তো একবার চোখে বুলাইলে 2টা করে নাম তো এমনি মনে থাকার কথা। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের টেক্সটাইল। এবারে বলেন যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, যদি কোয়েশ্চেন থাকে আমাকে এমনিও পরে রিচ করতে পারবা, অসুবিধা নেই। আহ তাহলে কি ক্লোজ করে দিব? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে জামি। আহ তো আমি, আচ্ছা, তুমি কালকে একটু আহ দেখা করো তো একবার। আহ জামি আর কি। হ্যাঁ, তুমি কালকে একবার একটু দেখা করো। আর সাকিব, ডিসির সিআর, তুমি হচ্ছে আহ যে বৃহস্পতিবারের একটা রিপ্লেসমেন্ট ক্লাস, আমাকে একটা অনলাইনের ক্লাস দিও, ঠিক আছে? 2টা স্লট।